হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? চলে আসলাম হৃদয় ভাইয়া। ভাই কই? ওকে, তো চলো আজকে আমরা এই যে আমাদের বোটানির একটা ফাইনাল চ্যাপ্টার, যেটাকে আমরা বলতেছি জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ। জীবের পরিবেশ বিস্তার সংরক্ষণ, ঠিক আছে, এটা নিয়ে। আচ্ছা, তো এই চ্যাপ্টারে কি কি আছে, কি পড়তে হবে, এগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। যতটুকু যা যা লাগবে সেগুলো নিয়ে আলোচনা হবে, ঠিক আছে। এবং এই চ্যাপ্টারে মাঝে মাঝে দেখা যায় কি এখান থেকে ভালোই প্রশ্ন দিচ্ছে, আবার মাঝে মাঝে এখান থেকে প্রশ্নই দেয় না। তো এই চ্যাপ্টারটা হচ্ছে একটা মানে তোমার কি বলবো, একটা ইয়ের মতো, একটা আনপ্রেডিক্টেবল একটা অংশ, ঠিক আছে। কখন কি হয় এর আসলে কোনো গ্যারান্টি নাই, কখন কি হয়ে যায়। ওকে, সো আমরা বলি যে প্রথমেই এই যে ইকোলজি, হ্যাঁ, ইকোলজি যেখানে জীবের পরিবেশ, ওর বিস্তার, হ্যাঁ, ওর বাসস্থান কিভাবে থাকে, কোথায় থাকে, এগুলো নিয়ে আলোচনা করা হয়, সেটাকে বলে ইকোলজি। যেমন এইচ রেইটার নামক জার্মান বিজ্ঞানী সর্বপ্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করেন। সর্বপ্রথম ইকোলজি শব্দটি কে ব্যবহার করেন? বিজ্ঞানী রেইটার, বিজ্ঞানী রেইটার। আচ্ছা ফাইন, এরপরে বলছে দেখো এইখানে প্রজাতি বলতে বিভিন্ন বৈশিষ্ট্যে সর্বাধিক মিল সম্পন্ন একদল জীবকে বোঝায়, যারা নিজেদের মধ্যে যৌন মিলনে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম, কিন্তু অন্য দলের সদস্যদের সাথে মিলনে উর্বর সন্তান উৎপাদনে অক্ষম। আচ্ছা আচ্ছা, তো আমরা প্রজাতি কি বুঝি? প্রজাতি মানে হচ্ছে যারা কি বলছে, নিজেদের মধ্যে যৌন মিলন করলে তারা উর্বর সন্তান হয়, কিন্তু অন্যদের সাথে উর্বর সন্তান হয় না। তো এইটা হচ্ছে প্রজাতি। যেমন মানুষ, আমরা একটা প্রজাতির মধ্যে পড়ে গেছি। বাঘ, শিয়াল, কুকুর, বিড়াল, এরা সবাই আলাদা আলাদা প্রজাতি। তো কুকুর কুকুরের সাথে যখন যৌন মিলন হয় তাদের থেকে কুকুরই হবে, তাই না? এটাই বলছে। আচ্ছা, এই কথাটাই এখন দেখো, প্রজাতির এই ধারণাকে বলা হয় বায়োলজিক্যাল স্পেসিস কনসেপ্ট। এই যে ধারণাটা যে জীব মানে একই রকম জীবের সাথে যৌন মিলন করলে উর্বর সন্তান দেয়, এই জিনিসটা, এই ধারণাটাকে আমরা কি বলি? স্পেসিস কনসেপ্ট। আচ্ছা, এখানে বাংলাদেশের পাটের দুইটি প্রজাতি চাষ করা হয়, কি কি? একটা সাদা পাট, একটা তোষা পাট। কর্করাস অলিটোরিয়াস আর একটা হচ্ছে ক্যাপসুলারিস। অলিটোরিয়াস আর একটা হচ্ছে ক্যাপসুলারিস। তাহলে ক্যাপসুলারিসটা কি? ক্যাপসুলারিস বলছে সাদা পাট, আর অলিটোরিয়াস এটাকে বলছে তোষা পাট। একটা সাদা পাট, একটা তোষা পাট। আচ্ছা ফাইন, এরপরে আসো প্রজাতির বৈশিষ্ট্যগুলা কি কি।
সর্বাধিক মিল সম্পন্ন একদল জীব, বৈশিষ্ট্যগুলো সর্বাধিক মিল, মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার মিল থাকবে। হ্যাঁ, তারপরে উর্বর সন্তান উৎপাদন করতে পারবে, উর্বর সন্তান উৎপাদন করতে পারে। ওকে, এই কথাটা বলছে। একই প্রজাতিভুক্ত বিভিন্ন জীবের মধ্যে বৈশিষ্ট্যের পার্থক্য থাকলেও তা হবে নিরবিচ্ছিন্ন। হ্যাঁ, নিরবিচ্ছিন্ন মানে একটা কন্টিনিউয়াস, তাদের বৈশিষ্ট্য পার্থক্য থাকলেও মানে সেটা নিরবিচ্ছিন্ন, মানে একটার সাথে একটা কিছুটা হলেও মিল থাকবে, কিছুটা হলেও মিল থাকবে। আচ্ছা, এই কথাগুলো বলছে এটা প্রজাতির বৈশিষ্ট্যের মধ্যে। এখন আমাদের বাংলাদেশে উদ্ভিদের মধ্যে কোনগুলার প্রজাতি সংখ্যা কত এটা আমাদের একটু এখানে জানতে হবে। যেমন দেখো, ব্যাকটেরিয়ার কত 171, ব্যাকটেরিয়ার কত 171, ছত্রাকের কত 275, এটা মাথায় রাখো, ছত্রাকের কত 275, শৈবালের কত 2245, শৈবালের 2245, ব্রায়োফাইটা টেরিডোফাইটা একটা 248, একটা 195। হ্যাঁ, একটা 248, একটা 195। নগ্নবীজি উদ্ভিদ দেখো কত বলছে 5, নগ্নবীজি কত 5 প্রজাতির নগ্নবীজি উদ্ভিদ থাকে। তাহলে এই সংখ্যাগুলো আমরা পড়বো। আবৃতবীজি এত লাগবে না, 3400, 611, এটা দরকার নাই। বাট নগ্নবীজিটা কিন্তু আমরা ওই নগ্নবীজি চ্যাপ্টারেও তোমরা পড়েছো যে 5 রকমের থাকে। কয় রকমের থাকে? 5 রকমের নগ্নবীজি উদ্ভিদ থাকে বাংলাদেশে। ব্রায়োফাইটাও আমরা পড়েছি, ব্রায়োফাইটার চ্যাপ্টারে ছিল 248 প্রজাতি। টেরিডোফাইটাতেও আমরা পড়েছি যে বাংলাদেশে 195 প্রজাতি। বাংলাদেশে কত প্রজাতি? 195 প্রজাতি। এই চ্যাপ্টারে কিছু জায়গায় কিছু সংজ্ঞা থাকে, এই সংজ্ঞাগুলো একটু দেখে যাবা। এখানে আমাদের কিছু সংজ্ঞা, যেমন বলছে যে পপুলেশন বা জীব গোষ্ঠী বলতে মানে কি, একটি নির্দিষ্ট স্থানে একই সময়ে বসবাসকারী একই প্রজাতির একদল জীবকে, কি বলছে, একই প্রজাতির একদল জীবকে বলা হয় প্রজাতি, মানে পপুলেশন। তাহলে আমরা যে বলি, ধরো এই যে মানুষের একটা পপুলেশন, মানে একই জায়গায় আমরা বসবাস করি, এই জায়গাটায় ধরো ঢাকা শহরে এতগুলা মানুষ একসাথে বসবাস করে, এদেরকে একসাথে কি বলি আমরা? একটা পপুলেশন বা জীবগোষ্ঠী। আচ্ছা, এখন আসো, একটি নির্দিষ্ট অঞ্চলে অনেক রকমের প্রজাতি থাকতে পারে, পারে না? অনেক রকমের প্রজাতি। ধরো আমাদের এই এলাকায় মানুষ আছে, কুকুর আছে, বিড়াল আছে, হ্যাঁ, মুরগি আছে। এই যে সব প্রজাতির সব পপুলেশন মিলে, সবগুলা মিলে, বিভিন্ন প্রজাতির এই সংখ্যাগুলা মিলে একটা কি তৈরি করে? কমিউনিটি বা জীব সম্প্রদায়। কি বলে? জীব সম্প্রদায়। এখন দেখো, এইখানে আমরা যখন এই যে, হ্যাঁ, জীবমণ্ডলের কথা বলি, বায়োস্ফিয়ার, ঠিক আছে, এই যে পরিবেশ, আমাদের আশেপাশের পরিবেশটাকে বায়োস্ফিয়ার বলতেছি। তো এইখানে দেখো কি কি পার্ট আছে, যেমন একটা হচ্ছে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলে যে আমাদের উপরে বাতাসের, হ্যাঁ, ওই যে আমরা পড়েছি বায়ুমণ্ডল, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, বাড়িমণ্ডল, লিথোস্ফিয়ার, অশ্বমণ্ডল, এগুলা, ঠিক আছে, 3 রকমের আছে। আর এদের নিজেদের মধ্যে যে আন্তঃক্রিয়া, এটাকে বলে কি? ইকোস্ফিয়ার। তাহলে আমরা 3 রকমের ভৌত পরিবেশের 3টা উপাদান, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল মানে হাইড্রো, হ্যাঁ, পানির সাথে, আর লিথোস্ফিয়ার, অশ্বমণ্ডল, এদের নিজেদের মধ্যে এই সম্পর্কটা, মানে প্রত্যেকটার সাথে, বায়ুমণ্ডলের সাথে তোমার হচ্ছে অশ্বমণ্ডলের একটা সম্পর্ক, এই সম্পর্কটাকে আমরা বলি ইকোস্ফিয়ার, ইকো। ওকে, এখন আসো, এই যে জীবগোষ্ঠী বা পপুলেশনের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো না আমরা দেখে যাব। হ্যাঁ, হেডলাইন, এখানে আমার ফোকাস কি বলতো? এখানে আমার ফোকাস হচ্ছে ভাইয়া হেডলাইন। কি বলছে বৈশিষ্ট্যগুলো? দেখো, ঘনত্ব, তার মানে একটা ঘনত্ব থাকবে একটা নির্দিষ্ট জায়গায়, যে এই পরিমাণ জনসংখ্যা এত জায়গায় থাকে, তার মানে একটা ঘনত্ব। হ্যাঁ, ঘনত্ব তো আমরা বুঝি, তাই একটা পপুলেশনের ঘনত্ব থাকে, ফাইন। জন্ম মৃত্যুর হার, হ্যাঁ, প্রতি বছরে এতজন জন্ম নিচ্ছে, এতজন মারা যাচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে জন্ম মৃত্যুর হার। সংখ্যা বৃদ্ধি শক্তি, প্রত্যেকটা কমিউনিটিতে ধরো ওদের সংখ্যা বাড়াইতে পারবে। যেমন মানুষ কি করে? সংখ্যা বাড়ায়, বাচ্চা জন্ম দেয়, সংখ্যা বাড়ে। কুকুর, বিড়াল, অন্যান্য যত প্রাণী বলো, সবাই সংখ্যা দিচ্ছে, সংখ্যা বৃদ্ধি করছে। এরপরে দেখো, সীমিতকরণ শক্তি। তোমাকে পপুলেশনের বৃদ্ধিটাকে কমাইতে হবে। মানে একটা জীব সম্প্রদায় যদি সারাক্ষণ খালি ওর সংখ্যাই বাড়ায়, তাইলে কি হবে? কিছুদিন পরে দেখতা রাস্তাঘাটে কুকুর আর কুকুর, গাড়ি ঘোড়া নাই, কিন্তু ঠিক আছে, এমন ব্যাপার। তাহলে সীমিতকরণ শক্তি, যে একটা নির্দিষ্ট সময় আমার আর সংখ্যা বাড়ানো যাবে না, এই শক্তিটা ওদের মধ্যে থাকতে হবে। বয়সের বন্টন থাকে। কি থাকে? বয়সের বন্টন। কেউ বড়, যেমন আমাদের ইয়েতে আমরা কি বলি, 50-এর উপরে কেউ 30, কেউ 20, কেউ 10, তাই না? এভাবে সব বয়সের একটা বন্টন থাকে একটা সম্প্রদায়ে।
জীবগোষ্ঠীর ভারসাম্য থাকবে, ঠিক আছে, এখানে যেন কোনো ক্ষতিকারক উপাদান না থাকে, সবাই যেন সবার ক্ষমতা যেন সেম থাকে, কেউ যেন আরেকজনের উপরে ক্ষমতা না দেখায়, এটা জীবগোষ্ঠীর বৃদ্ধি, তার মানে এদের ওভারঅল একটা বৃদ্ধি হবে। হ্যাঁ, সংখ্যা যেন বাড়ে, কি হবে, সংখ্যা যেন বাড়তে থাকে, ওভারঅল একটা কমিউনিটিতে কি হয়, সংখ্যা বাড়ে। বাংলাদেশে ধরো এক সময় ছিল কত সংখ্যা, 7 কোটি মানুষ, আস্তে আস্তে এটা হয়েছে 10 কোটি, 14 কোটি, 16 কোটি, 18 কোটি এখন। তো এইভাবে কিন্তু একটা জীবগোষ্ঠীর বৃদ্ধি হবে, জীবগোষ্ঠীর কি হবে বলতো, বৃদ্ধি হবে। ক্লিয়ার? ওকে, এরপরে আসুন, আচ্ছা এটা গেল, এখানে আর কিছু লাগবে না। জীব সম্প্রদায়, হ্যাঁ, জীব সম্প্রদায়, বায়োটিক কমিউনিটি, একটি নির্দিষ্ট স্থানে একই পরিবেশে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী সমূহের প্রাকৃতিক সমাবেশ, যারা প্রত্যেকে নিজেদের মধ্যে একে অন্যের প্রতি সহনশীল ও নির্ভরশীল। তার মানে প্রাণী উদ্ভিদ একটা কমিউনিটির মধ্যে আছে এবং প্রত্যেকে একজন আরেকজনের উপর নির্ভর করে, প্রাণী উদ্ভিদের উপরে, উদ্ভিদ হয়তো প্রাণীর কিছু জিনিসের উপরে নির্ভর করে, এটার কথা বলছে। তো এটার এই জীব সম্প্রদায়ের বৈশিষ্ট্য দেখো, হ্যাঁ, জীব সম্প্রদায় কি বলছে, প্রজাতির বিভিন্নতা, প্রজাতির বিভিন্নতা, এক এক রকম প্রজাতি থাকবে, বৃদ্ধির ধরন থাকবে, আধিপত্য, কেউ না কেউ সেখানে রাজা হবে, থাকে না, কেউ না কেউ কিন্তু সেখানে কি হবে বলো, রাজা হবে। তাহলে একজন কিন্তু আমার কি থাকতে পারে ভাইয়া, সেখানে রাজা থাকতে পারে। ওকে, দেখো এটাই, তাহলে আধিপত্য থাকবে, রাইট, একজনের আধিপত্য থাকে। স্তর বিন্যাস, এটাতে খেয়াল করো কি বলছে, স্তর বিন্যাস, তার মানে প্রত্যেকটার এরকম একটা ফিক্সড স্তরে স্তরে ভাগ করা থাকবে, স্তরে স্তরে কি থাকবে, একটা ভাগ থাকবে। এরকম দেখো, ধরো একটা বন, একটা বনে কিছু গাছ থাকবে যেগুলো অনেক উঁচু, হ্যাঁ অনেক উঁচু, ওভার স্টোরি স্তর, নিচে কিছু থাকবে যেগুলোকে বলা হয় আন্ডার স্টোরি, হ্যাঁ মানে যারা একটু খাটো আর একটু খাটো, যেগুলো একটু ছায়া প্রিয়, মানে ছায়ায় বসবাস করতে পছন্দ করে, তাদেরকে বলে ট্রান্সগ্রেসিভ। এরপরে বলছে চারা স্তর, আর লাস্টে হচ্ছে একদম মাটির সাথে যেটা থাকে ভূ সংলগ্ন স্তর। এই স্তরে কি থাকে, প্রচুর হিউমাস থাকে, প্রচুর কি থাকে, হিউমাস থাকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এইটা প্রচুর হিউমাস থাকবে, মানে তোমার হচ্ছে কার্বন জাতীয় এরকম উপাদানগুলা থাকবে। তো এগুলা হচ্ছে 5টা স্তরে ভাগ করছে, যে একদম ভূসংলগ্ন স্তর, একটা বনে ভূসংলগ্ন স্তর, তারপরে চারা, চারার পরে উপরে ট্রান্সগ্রেসিভ যারা মাঝারি, এর উপরে একটু আন্ডার স্টোরি, তারপরে একদম উঁচু উদ্ভিদগুলোকে বলা হয় ওভার স্টোরি, ওভার স্টোরি। আচ্ছা, ক্রমাগমন, ঠিক আছে, ক্রমাগমন কি মানে এই যে পরিবর্তন হচ্ছে, এই যে জীব সম্প্রদায়ের আস্তে আস্তে ওদের কিছু পরিবর্তন হয় না, সময়ের সাথে সাথে নিজেকে পাল্টায় নেয়, নিজেকে কি করে, পাল্টায় নেয়। ওকে, কি করে, নিজেকে পাল্টায় নেয়। ওকে, এই কথাটা বলছে, ক্লিয়ার? ওকে, বলো। ওকে, দেখো এরপরে আসো, তাহলে ক্রমাগমন, এই যে পরিবর্তন গ্র্যাজুয়ালি। এরপরে আসো এগুলোর হেডলাইন পড়া, জাস্ট হেডলাইন। খাদ্য স্তর গঠন ও পুষ্টির স্বয়ং সম্পূর্ণতা, একটা খাদ্য শৃঙ্খল থাকে, মানে ধরো কিছু উদ্ভিদ থাকবে, উদ্ভিদগুলাকে একটা ছোট প্রাণী খাবে, ছোট প্রাণীরে বড় প্রাণী খাবে, যেমন ধরো ছোট লতা পাতা রে খাইলো কে, ঘাস ফড়িং, ঘাস ফড়িং রে কে খাইলো ব্যাং, ব্যাং রে কে খাইলো সাপ, সাপ রে কে খাইলো ধর বাঘ, এরা
খাইলো। তো এই জিনিসগুলা হচ্ছে তোমার কথা বলছে, হ্যাঁ কথা বলছে। আচ্ছা শেষ, সময়ের সাথে সম্প্রদায়ের পরিবর্তন, ওটাও বলা হয়েছে যে তোমার গ্র্যাজুয়ালি ওদের কিছু পরিবর্তন হয়। এবার আসুন ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম, ঠিক আছে, বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। তো এখানে দেখো কোন স্থানের জীব সম্প্রদায় ও এদের পরিবেশ নিজেদের মধ্যে, হ্যাঁ, এবং পরস্পরের মধ্যে ক্রিয়া বিক্রিয়া গতিময় পদ্ধতিকে বলা হয় বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। তো ইকোসিস্টেম হচ্ছে যে একটা জীব সম্প্রদায় এদের পরিবেশের সাথে নিজেকে মানায় নিতে, এদের মধ্যে যে কাজ হয়, নিজেদের মধ্যে যে ক্রিয়া বিক্রিয়া সেটা, ঠিক আছে। যেমন একটা পুকুর, একটা জঙ্গল, সবগুলো আলাদা পরিবেশ, তাই না? সবগুলো কিন্তু আলাদা পরিবেশ। তো এই জিনিসটাই বলছে, এটাই হচ্ছে বাস্তুতন্ত্র, ইকোসিস্টেম। আচ্ছা ফাইন, এক এক জায়গায় একরকম, পুকুরের পরিবেশ একরকম, মরুভূমির পরিবেশ একরকম, সবকিছুর পরিবেশ আলাদা আলাদা, সবকিছুর পরিবেশ আলাদা আলাদা। ঠিক আছে ভাই, কি রে ভাই, আমার মন গ্লুমি থাকে, এটা নিয়েও টেনশন। আচ্ছা তো দেখো এই জায়গায় আমরা কি বলতেছি, হ্যাঁ, এই জায়গায় আমরা কি বলি, এখানে তোমাদের দরকার নেই বন্ধ ইকোসিস্টেম, এটা না, এখানে কিছু লাগে না, এটা দরকার নাই। এই জায়গায় আসুন, এই জায়গাতে পড়া আছে, এই জায়গাতে পড়া, এটা তো তোমরা জানো কি থাকে, একটা বাস্তুতন্ত্রে উৎপাদক থাকে, খাদক থাকে, বিয়োজক থাকে। উৎপাদক কারা? উদ্ভিদ, এগুলো 9 10-এ পড়ছো। উদ্ভিদ থাকে, উদ্ভিদ খাবার তৈরি করে, উৎপাদন করে, এজন্য এদেরকে উৎপাদক বলে। এরপরে এদেরকে খেয়ে যারা থাকে তাদেরকে বলে খাদক। খাদক হচ্ছে এদের থেকে খায়। আর এই খাদক প্রাণীগুলা যখন মারা যায় তারপরে তোমার কি হয়, ওদেরকে নষ্ট করে, ওদেরকে ভাঙে, এই প্রাণীগুলোকে নষ্ট করে মাটির সাথে মিশাতে সাহায্য করে কে? বিয়োজক। বিয়োজক কারা? ব্যাকটেরিয়া, ছত্রাক, এরা হচ্ছে বিয়োজক। ওরা কি করে? পচায় ফেলে, কোনো একটা জিনিসকে পচায় ফেলে। আচ্ছা, তো উৎপাদকের ক্ষেত্রে আমরা দেখি, উৎপাদকে কি বলছে? পুকুর বা বিলের প্রধান উৎপাদক হলো তোমার ফাইটো প্ল্যাঙ্কটন। ফাইটো মানে কি? ফাইটো উদ্ভিদ, মানে ফাইটো মানে যেগুলা উদ্ভিদ রিলেটেড, প্লাঙ্কটন মানে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদগুলোকে ফাইটো প্ল্যাঙ্কটন বলে। তো এই ফাইটো প্ল্যাঙ্কটন দেখো ভাসমান ক্ষুদ্র উদ্ভিদ, কি বলছে? এই যে শৈবালগুলা, স্পাইরুলিনা, ইউডোরিনা, পেন্ডোরিনা, ডোরিনা, 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 ঠিক আছে, লিনা, ডিনা, লিনা, রিনা, রিনা, দেখো লিনা, রিনা, রিনা, ঠিক আছে, এরা হচ্ছে উৎপাদক। তো এই যে রিনা, লিনা, রিনা, এগুলো কার নাম? মেয়েদের নাম না? তো মেয়েরাই তো খাবার তৈরি করে, বাসা বাড়িতে খাবার তৈরি করে কে? মেয়েরা। তাহলে এইভাবে মনে রাখবা, উৎপাদকের কথা কি বলছে? সব মেয়েদের নাম, লিনা, রিনা, 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 লিনা, রিনা, ঠিক আছে, ওকে, হ্যাঁ। আচ্ছা মনে থাকবে, তাহলে এটা হয়ে গেল মেয়েদের নামে, মেয়েরাই তো খাবার তৈরি করে। ছেলেরা তো আজকাল অবশ্য যুগ পাল্টাইছে, এখন ছেলেদেরও রান্নাঘরে রান্না করা লাগে, নাইলে আবার বিয়ে টিকে না। তো যুগ পাল্টাইছে, বুঝছো, আগের যুগ আর নাই, আগের যুগ বাঘে খেয়ে ফেলছে, তো এই জন্য এখন করা লাগে। তাও যাই হোক, আমরা আগের যুগের কথাকে স্মরণ রেখে আগের যুগের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা বলতে পারি মেয়েরা খাবার রান্না করতো, ঠিক আছে, হ্যাঁ, মেয়েরা খাবার রান্না করতো, সেই জন্য তারা উৎপাদক। এখানে লিনা, রিনা, রিনা, এটাতে মনে রাখবা, ওকে। এরপরে দেখো খাদক, খাদক খেয়ে ফেলে, মানে এদেরকে খেয়ে ফেলে। এগুলা কালা জুও প্ল্যাঙ্কটন, এই যে দেখো ক্ষুদ্র প্রাণী, এদেরকে বলে জুও প্ল্যাঙ্কটন। সাইক্লপস, সাইপ্রিস, ড্যাফনিয়া, ঠিক আছে, এই সাইক্লপস, সাইপ্রিস, ড্যাফনিয়া, এগুলা হচ্ছে জুও প্ল্যাঙ্কটন, মানে ক্ষুদ্র প্রাণী। তো ক্ষুদ্র প্রাণী এরা কি করে? এদেরকে খায়, উৎপাদকরে খায়, খায়া একটু বাইচে থাকে। এই খাদকের মধ্যে আবার অনেক ব্যাপার আছে। ধরো কিছু আছে প্রাথমিক খাদক, এই যে এই সব ছোট ছোট প্রাণী, এরা হচ্ছে প্রাথমিক খাদক। এদেরকে যারা খায় তাদেরকে বলে সেকেন্ডারি খাদক। প্রাইমারি খাদকরে যারা খায়, কারা খায়? এই যে মলা,
পুঁটি, এগুলা হচ্ছে এই ছোট ছোট জুও প্ল্যাঙ্কটন গুলারে খায়, এদেরকে বলে সেকেন্ডারি খাদক। আবার এই সেকেন্ডারি খাদকরে সবচেয়ে বেশি মানে এই সেকেন্ডারি খাদকরে যারা খায় তাদেরকে কি বলে? টারশিয়ারি খাদক। এই যে বোয়াল মাছ, চিতল, শোল, গজার, এই বড় বড় মাছগুলো এরা কি ছোট এই সেকেন্ডারি খাদকরে খেয়ে থাকে। তাহলে যারা সেকেন্ডারি খাদকরে খায় এদেরকে বলে টারশিয়ারি খাদক। আচ্ছা, তো যত লেভেল পার করে তত তাদের শক্তির মাত্রা কমে, তাদের খাবারের ওইখান থেকে শক্তিটা কমে। ধরো উৎপাদক থেকে খাদকে যখন খাবার যায় তখন যতটুকু থাকে, খাদক থেকে প্রথম খাদক, দ্বিতীয়, তৃতীয়, এইভাবে যখন যায় খাবারের শক্তির পরিমাণ কমে। তার মানে টারশিয়ারি খাদক সবচেয়ে কম শক্তি ব্যবহার করে। এদের মধ্যে সবচেয়ে কম ব্যবহার করে কে? টারশিয়ারি খাদক। বুঝছো? কারণ ও এই যে ভাগে ভাগে যাইতে যাইতে ওর ভাগে কম পড়ে যায়। ধরো একটা খাবার আমি তোমার বানাইলাম, এই খাবারটা যদি আমি 5 জনের জায়গায় 10 জনের দিয়ে দেই তাহলে ভাগে কম পড়বে না? ভাগে কি ঠিক আছে? ওকে, আচ্ছা এবার আসো বিয়োজক। ঠিক আছে, এবার আমরা আসি বিয়োজকে। তো বিয়োজক কারা? এই যে ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলাই তোমাদের আসে। এদেরকে ট্রান্সফরমারও বলা হয়, স্যাপ্রোফাজও বলে, ট্রান্সফরমারও বলা হয়। মানে এরা ট্রান্সফর্ম করে, কোনো কিছুকে পরিবর্তন করায় দেয়। ঠিক আছে, তাহলে এটা বলছে ব্যাকটেরিয়া ও ছত্রাক। ব্যাকটেরিয়া ও ছত্রাক হলো ট্রান্সফর্মার, বা এদেরকে কি বলে? বিয়োজক। বিয়োজক। আচ্ছা, তো এটাই বলে ট্রান্সফর্ম করে। মানে এরা কি করে? একটা উপাদানকে, মৃত জীবকে ভেঙে ভেঙে জৈব বস্তুতে পরিণত করে ফেলে, মৃত জীবকে। আচ্ছা গেল। এখন আসো খাদ্য শৃঙ্খল। এই যে খাদ্য শৃঙ্খলা আমি তোমার তখন বলতেছিলাম যে দেখো একজন থেকে একজন খায়। যেমন আমি বললাম যে ফাইটোপ্ল্যাঙ্কটন রে খায় কে? জুও প্ল্যাঙ্কটন। জুও প্ল্যাঙ্কটন রে খায় ছোট মাছ। ছোট মাছ রে কে খায়? এই শোল, গজার, বোয়াল, এগুলা খায়। তো এইটা কি একটা খাদ্য শৃঙ্খল। এইখানে প্রতিটা স্তরকে বলা হয় ট্রফিক লেভেল। এটা তোমাদের আসে। ট্রফিক লেভেল কোনটা? ধরো এই যে এটা একটা খাদ্য শিকল, এটা পুরোটা একটা খাদ্য শিকল। তো এই খাদ্য শিকলের এই প্রতিটা, এটাকে একটা ট্রফিক লেভেল, এটা একটা ট্রফিক লেভেল, এটা একটা ট্রফিক লেভেল, এটাও একটা ট্রফিক লেভেল। ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা কি ট্রফিক লেভেল। তাহলে এই কথাটাই বলছে তোমাকে। হ্যাঁ, প্রত্যেকটা আলাদা আলাদা কি বলতো? ট্রফিক লেভেল। এই প্রতিটা স্তরকে বলা হয় ট্রফিক লেভেল। খাদ্য জাল মানে তো বুঝো ওই যে জালের মতো, মানে এ রেখায়, এটা তোমাদের আসবে না, এগুলো তোমাদের আসার কিছু নাই। এ রেখায়, ও রেখায়, ও রেখায়, ও আবার এ রেখায়, এইভাবে চলতে থাকে। এটা কি বলে? খাদ্য জাল। কি বলে? খাদ্য জাল। আচ্ছা, এবার আসে ইকোলজিক্যাল পিরামিড। ইকোলজিক্যাল, এই যে পিরামিড, পিরামিডের অনেক রকমের আছে। যেমন দেখো কিছু আছে সংখ্যার পিরামিড, বায়োমাসের পিরামিড, শক্তির পিরামিড। পিরামিডে কি হয়? যার পরিমাণ বেশি সে নিচে থাকে, যার পরিমাণ কম সে উপরে থাকে, যার পরিমাণ কম সে উপরে থাকে, সেটাই তো পিরামিডে। আচ্ছা, তো এই যে পিরামিডের আর কিছু, তোমরা খালি 3টা টাইপের পিরামিড আছে: সংখ্যা, বায়োমাস, শক্তি। সংখ্যা, বায়োমাস, শক্তি। ঠিক আছে, এটা মনে রাখবা। এটারে এভাবে মনে রাখবা, সাবাস সাবাস, এভাবে মনে রাখো। তাহলে সংখ্যা, বায়োমাস, শক্তি, সাবাস লিখে রাখো। 3টা টাইপ, 3 টাইপের পিরামিড। কি কি? সাবাস, সংখ্যা, বায়োমাস, আর হচ্ছে তোমার কি বলে এটাকে? ইয়ের পার্ট, শক্তি। এখন দেখো বায়োমাস কি? জীবজ পদার্থের মোট শুষ্ক ওজনকে বায়োমাস বলে। কি বলে? এটা মোট শুষ্ক ওজনটারই আমরা বায়োমাস বলি। তাহলে বায়োমাস মোট ঘনফল হিসেবে, শুষ্ক ওজন হিসেবে এবং তাজা ওজন, তাহলে 3 ভাবে আমরা প্রকাশ করতে পারি: মোট ঘনফল, শুষ্ক ওজন এবং তাজা ওজন। মোট ঘনফল, শুষ্ক ওজন, তাজা ওজন, এই 3 ভাবে আমরা এটাকে প্রকাশ করতে পারি। 3 ভাবে আমরা প্রকাশ করতে পারি। এখানে যেমন দেখো একটা বায়োমাসের পিরামিড, মানে এই যে একটা বৃক্ষ উৎপাদক, ওর ওজনটা বেশি, ওদের ওজনটা একটু কম, আর একদম মাংসাশী খাদ্য এদের ওজন আরো কম। তাহলে এইভাবে আমরা কিন্তু বায়োমাস মানে ওদের অ্যাকচুয়াল ওজন, শুষ্ক বা তাজা ওজনটা কত, এদের ওজনে মাপলে তোমার যা আসবে তা। ঠিক আছে, এটার কথা বলছেন। আমি তো সবসময় মেনশন করেই দেই তোমাদেরকে, তো সবাই আমি এভরিওয়ান মেনশন দিছি। আচ্ছা, তারপর আসো শক্তির পিরামিড। মানে শক্তির দিক থেকে তোমার হচ্ছে
এটা বলছে। তাহলে এই যে দেখো শক্তির দিক থেকে সবচেয়ে বেশি শক্তি কোন দিকে থাকে, এই যে দেখো উৎপাদকের সবচেয়ে বেশি শক্তি দেখো এখানে, এই যে এরপর প্রাইমারি খাদকে একটু কমছে, সেকেন্ডারি খাদকে মাত্র 100, এইখানে এসে মাত্র 10, এই যে সর্বোচ্চ খাদকে, তার মানে নিচ থেকে উপরে কমতেছে। তাহলে এগুলো হচ্ছে শক্তির পিরামিডের কথা, যে শক্তির ক্ষেত্রে সবচেয়ে বেশি শক্তি কে পায়, উৎপাদক পায়, উৎপাদক পায়, তারপরে প্রাইমারি খাদক, তারপরে কম পায় সেকেন্ডারি, একদম সবচেয়ে কম পায় কে, সর্বোচ্চ খাদক মানে টারশিয়ারি খাদক, সে সবচেয়ে কম পায়। এখন পিরামিড কি তোমাদের শিখতে হবে? পিরামিড শিখতে হবে না, জাস্ট একটু আইডিয়া রাখা, আমি তোমাদেরকে এটা বলছি। ওকে, এখন এই যে এই জায়গায় দেখো শক্তি প্রবাহ, এখানে একটা নিয়মের কথা আমরা বলি, ঠিক আছে, এখানে একটা নিয়মের কথা আছে। দেখো এখানে এটা বলছে সূর্য শক্তির একমুখী চলনকে শক্তি প্রবাহ বলে। তার মানে একটা জায়গা থেকে উৎপাদক থেকে যে শক্তিটা এক জায়গা থেকে খাদক, খাদক থেকে বিয়োজক এভাবে যায়, এটাকে কি বলে? এটাকে বলে শক্তি প্রবাহ। এই প্রবাহটা কি একমুখী, মানে একজন থেকে একদিক থেকে শুরু হয় আরেক দিকে শেষ হয়। তার মানে এটা আবার এমন হয় না যে এখান থেকে এখানে গেল আবার ওর থেকে উল্টা ব্যাক আসে না। কখনো মাস যেটা টারশিয়ারি খাদক, ওর থেকে কি উৎপাদকে ব্যাক আসবে? শক্তি আসবে না। তার মানে এই জিনিসটা পুরোটা একমুখী, একবারই হয়, একবারই হবে, রিপিট হবে না, একবার গিয়ে আবার হবে এরকম হবে না, ঠিক আছে, এটাই বলছে। আচ্ছা, তো এখানে এই জায়গায় দেখো শক্তি প্রবাহের বৈশিষ্ট্যের ক্ষেত্রে একটু বৈশিষ্ট্যগুলো রিডিং দিবা। যেমন বলছে শক্তি প্রবাহ কি একমুখী। আচ্ছা, একমুখী বলছি। এর মূল উৎস কোথায়? সৌরশক্তি। কেন? কারণ সূর্যের আলো থেকেই কিন্তু আমরা শক্তিটা পাই। ওই শক্তিটা দিয়েই তো তোমার উদ্ভিদ কি করে? খাদ্য তৈরি করে। ওই খাদ্য প্রাণী খায়, তাই তো? তার মানে আলটিমেট সোর্স কোথায়? আলটিমেট উৎসটা কি? সূর্য, সৌরশক্তি। তাহলে আমার এই পয়েন্টও গেল, ঠিক আছে, এই পয়েন্টও গেল। এরপরে বলছে খাদ্য শৃঙ্খলে শুরু থেকে যত শেষের দিকে যাওয়া হয় ততই শক্তির ক্রমব্যয় ঘটে। শুরু থেকে শেষের দিকে যত যাবে ওর তত শক্তির ব্যয় ঘটবে। শক্তি প্রবাহে থার্মোডাইনামিক্স এর প্রথম ও দ্বিতীয় সূত্র সম্পূর্ণভাবে প্রযোজ্য, ঠিক আছে, এটা বলছেন। আচ্ছা, তাহলে শক্তি প্রবাহে থার্মোডাইনামিক্স এর দুইটা সূত্রে প্রযোজ্য। প্রথম সূত্র অনুযায়ী কি বলছে? শক্তি সৃষ্টি হয় না বা ধ্বংস হয় না, এটা রূপান্তরিত হয়। এটাই তো আমার রূপান্তরিত হচ্ছে, সৌরশক্তি থেকে জৈবিক শক্তি হয়েছে, তাই না? সৌরশক্তিটা রাসায়নিক শক্তি হয়েছে, তো এটা তার মানে এখানে কোনো তৈরি হয় না, রূপান্তর হয়েছে, সৌরশক্তিটা রাসায়নিক শক্তি। আর দ্বিতীয় সূত্রে কি বলছে? শক্তি রূপান্তরের সময় রূপান্তরের প্রয়োজনে কিছু শক্তির অপচয় ঘটে। তো এটাই আমার আরেকটা সূত্র, থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র, যে কিছু জিনিস কিন্তু অপচয় হয়। তো এটাই বলছে যে দেখো, ধরো একটা স্তর থেকে যখন আরেকটা স্তরে খাবার মানে যায়, ধরো উৎপাদক থেকে খাদকের লেভেলে গেল, ওইখানে কিন্তু পুরো শক্তিটা কিন্তু যাচ্ছে না, 10% যায়। কত পার্সেন্ট? 10% যায়। বাকিটা কি হচ্ছে? বাকিটা কিন্তু অপচয় হয়। তার মানে এইখানে এই যে শক্তি প্রবাহের ক্ষেত্রে আমার থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্রটাও কাজে দিল, যে বলে দিচ্ছে যে এখানে অপচয় হচ্ছে, এখানে কি হচ্ছে? অপচয় হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আসো এরপরে এইদিকে আমাদের কি বলছে দেখো, হ্যাঁ, এদিকে আমাদের এই যে দশমাংশ, ওই যে 10% বললাম না, 10% নিয়ম। 10% নিয়ম কি? যে আমার মাত্র ধরো খাদকরা যত উৎপাদককে ভক্ষণ করে তার 10% মাত্র ব্যবহারকারীর মানে খাদক নিজের কাজে ব্যবহার করতে পারে, ঠিক আছে। বাকি 90% কিন্তু তাপ শক্তি হিসেবে পরিবেশে ফিরে আসে। তার মানে সে কতটুকু ব্যবহার করলো? মাত্র 10% ব্যবহার করতে পারে। ধরো ওর থেকে আমি নিলাম, নিয়ে আমি কত পার্সেন্ট ব্যবহার করতে পারবো? 10%। এটাকে বলা হয় লিন্ডেনম্যানের 10% নিয়ম। লিন্ডেনম্যানের 10% নিয়ম, ঠিক আছে। এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, এটা এমনি মাথায় রাখবা যে 10% নিয়মটা কার? লিন্ডেনম্যানের। 10% নিয়ম কি বলছে? বলছে এটা এটা এটা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আসো আমরা যখন বলি যে এখানে দেখো উদ্ভিদকে আমরা এখানে কয়েকটা জিনিস আমরা পড়বো, এই জায়গাটা একটু ঝামেলার আসলে। এখান থেকে তোমার মানে এত কিছু পড়ে যাওয়া, মুখস্থ করে যাওয়া, এটা আসলে অনেক টাফ ছিল, বাট আমরা কয়েকটা জিনিস কমনলি একটু পড়ে যাব। আচ্ছা কি, আচ্ছা তো আমরা যেটা বললাম, হ্যাঁ, ওকে। তো তোমরা দেখো এখানে আমরা 3 ধরনের উদ্ভিদ নিয়ে আলোচনা করা হচ্ছে। হাইড্রোফাইট যেটা জলজ পানিতে থাকে, জেরোফাইট মরুভূমিতে যেটা থাকবে, মেসোফাইট নরমাল
স্থলে যেটা থাকবে, তাহলে জলে, মরুভূমিতে এবং স্থলে আমাদের মাটিতে যে উদ্ভিদগুলো থাকে এদেরকে মেসোফাইট বলে। তো আমরা আস্তে আস্তে এগুলো নিয়ে একটু জানবো, ওদের অভিযোজন বৈশিষ্ট্যটা কিরকম, কি উদাহরণগুলো আমাদের একটু দেখে যেতে হবে। এখানে একটু মুখস্থ করার জায়গা আছে, তবে কয়েকটা আবার একটু বুঝেও পড়ে ফেলবো, মানে এভাবে করে। জলজ উদ্ভিদ বা হাইড্রোফাইট, ঠিক আছে, জলজ উদ্ভিদ বা হাইড্রোফাইট। তাহলে হাইড্রোফাইট এখানে কি 4 প্রকারে, কয় প্রকারে? 4 প্রকারে, ঠিক আছে, 4 প্রকারে। তো এখানে দেখো আমাদের কি হয়েছে, মূলাবদ্ধ নিমজ্জিত জলজ উদ্ভিদ। মূলাবদ্ধ নিমজ্জিত জলজ উদ্ভিদ এক ধরনের জলজ উদ্ভিদ থাকে যেটা মূলটা নিচে আবদ্ধ। তো এগুলার একটু বাংলা নামটা পড়ে যাবে, হাইড্রিলা, পাতা শেওলা, পাতা ঝাঝি, হ্যাঁ, সিরাটোফাইলাম, শ্যামাকলা, এগুলা নাম। বৈজ্ঞানিক নাম কি পড়বো ভাইয়া? দেখো আমি বলবো যে বৈজ্ঞানিক নাম পড়তে গেলে এখন মাথা নষ্ট হয়ে যাবে, তো শুরুতে বাংলা নামগুলো একটু দেখে যাও, বাংলা নামগুলো দেখে যাও। তো এই যে দেখো লা লা, পাতা শেওলা, পাতা ঝাঝি, পাতা শ্যামাকলা, এই যে হাইড্রিলা, এগুলো হচ্ছে কি মূলাবদ্ধ, তার মানে ওদের মূলটা নিচে আবদ্ধ, মানে এই উদ্ভিদের মূলটা নিচে আবদ্ধ মাটির সাথে। এরপরে বলছে মুক্ত ভাসমান, যেগুলো ভাসে, মূলের মূল মাটির সাথে লাগানো নাই, ভাসতে থাকে। তো এগুলো দেখো কি সব পানা 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 পানা, পানা বুলা সব কি ভাসমান, পানা পানা, হ্যাঁ, পানা পানা, পাখা পাখা, পানা পাখা, পানা পাখা। তাহলে দেখো যত পানা আছে এরা কি ভাসমান, খুদি পানা, কচুরি পানা, গুড়ি পানা, তাহলে এরা কি পানা পানা। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে ওকে। তাহলে এই জিনিসটা হচ্ছে যে তোমার কি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ, মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ। আচ্ছা গেল। এরপরে আসো মূলাবদ্ধ পত্র ভাসমান জলবিদ, মানে মূল নিচে আছে এবং উপরে ভাসতেছেও, যেমন শাপলা। শাপলা কি করে দেখছো কখনো? শাপলাটা টান মেরে, শাপলার কিন্তু গোড়াটা অনেক লম্বা থাকে, শাপলার গোড়াটা অনেক লম্বা থাকে, তাহলে ও কি করে শাপলাটাকে যখন টান মারে একদম গোড়া থেকে উঠে আসে। শাপলা কিন্তু পানির উপরে ভাসতেও থাকে, শাপলা কি করে পানির উপরে ভাসতে থাকে, আবার নিচে মাটির সাথেও লাগানো থাকে। তো এই যে এগুলো হচ্ছে মূলাবদ্ধ পত্র ভাসমান জলজ উদ্ভিদ। সাদা শাপলা, নীল শাপলা, লাল শাপলা, পদ্ম, শাপলা পদ্ম দুটোই সেম টাইপের। আরেকটা হচ্ছে উভচর উদ্ভিদ। হ্যাঁ, উভচর উদ্ভিদ যেটা বলছে মাটিতে শিকড়াবদ্ধ থাকে এবং কাণ্ডের অধিকাংশই আবার পানিতেও ভাসমান, মানে দুই ভাবেই থাকে, অর্ধেক পানির নিচে, অর্ধেক পানির উপরে, হ্যাঁ, দুই রকম। তাহলে এটাকে কি বলছে? কলমিলতা, হেলেঞ্চা, কেশরদাম। কলমিলতা, হেলেঞ্চা, কিশোরদাম, ঠিক আছে, হ্যাঁ, ওকে। এই জিনিসটা এটা মনে রাখবে, এরা হচ্ছে উভচর, মানে দুই ভাবে, অর্ধেক উপরে অর্ধেক নিচে, অর্ধেক উপরে অর্ধেক নিচে থাকে। এখন আসো এদের মধ্যে আমরা কিছু এই যে জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে যদি একটু আলোচনা করি, এই বৈশিষ্ট্যের জায়গাটাতে দেখো কি একটু চিন্তা করো, জলজ উদ্ভিদ তো পানিতে থাকে, এটা কি পানিতে থাকে তাই না? হ্যাঁ, দেখো পানিতে থাকবে, তো এদের কাণ্ডটা কেমন হবে? নরম, দুর্বল, বুঝছো তো? পানিতে থাকে, ও কি শক্ত হবে? তাহলে পানিতে তো ভাঙা যাবে না, তাহলে তো ঝামেলা, তাহলে ও নরম কাণ্ড এটা হবে। আচ্ছা, একটু ভাসমান হবে, রাইজোম জাতীয় হয়, মানে একটু চওড়া হয়, রাইজোমের মতো একটু চওড়া হয়, কাণ্ডটা একটু চওড়া হয় ওদের। আচ্ছা, বাট নরম, দুর্বল। ওকে, একটা কথা গেল। ওদের মূল কি এত সুগঠিত হবে? হ্যাঁ, অনেকের তো মূলই থাকে না, তার মানে মূল এত সুগঠিত হবে না, কারণ ওগুলো মাটির মূল, ওগুলো আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, এগুলা মূল অনেক শক্ত হয়। মাটি এটা থাকে পানিতে, এদের তো মূল এত শক্ত হয় ইম্পর্টেন্ট না। আচ্ছা গেল। বহিত্বক কিউটিন যুক্ত থাকে না, কিউটিন যুক্ত থাকে না, পত্ররন্ধ্র থাকে না বা কম থাকে, এটা বলছে। কেন কিউটিন যুক্ত? বহিত্বক কেন কিউটিন যুক্ত থাকে না? কারণ ওর তো অক্সিজেন নিতে হবে, তো কিউটিন থাকলে অতিরিক্ত যদি আবরণ, ও এমনিই থাকে পানিতে, তো ওর তো ওইখানে যদি ওর কিউটিন থাকে, বাইরে এক্সট্রা লেয়ার থাকে, ও তো নিতে পারবে না, ওর যা দরকার কার্বন ডাইঅক্সাইড ও তো নিতে পারবে না, তো এজন্য ওদের এখানে কিউটিন থাকে না। ওদের এখানে কি থাকবে? বড় বড়, ওদের যেহেতু এত সারাক্ষণ বাতাসে থাকে না, ওরা পানিতে থাকে, এই জন্য ওদের ভিতরে একটা চেম্বার থাকবে, বায়ু কুঠুরি থাকবে, এটা বলে এরেনকাইমা। এরেনকাইমা মানে জায়গা ওদের ভিতরে বাতাসকে জমা রাখার জন্য, এরেনকাইমা। আচ্ছা,
তারপরে বলছে ওদের ভাস্কুলার বান্ডেল ছোট থাকে, অনেক সময় জাইলেম অনুপস্থিত থাকে। হ্যাঁ, জাইলেম অনুপস্থিত থাকে। এদের মেকানিক্যাল টিস্যু খুবই কম। কারণ কি, মেকানিক্যাল টিস্যু কি করে, ওরে দৃঢ় বানায়। এখন জলজ উদ্ভিদ, ও পানিতে থাকে, ও পানিতে ভাসবে, তাহলে ওর কি স্ট্রং হইতে হবে? ওর তো তবে একটু নরম সরম, তাই না? তাহলে ওর এখানে এই জন্য মেকানিক্যাল টিস্যু কমই থাকে। এদের ম্যাক্সিমামেরই অঙ্গজ উপায়ে বংশবৃদ্ধি ঘটে। মানে ধরো একটা অংশ ছোট কেটে পড়ে গেল, একটা অংশ ভেঙে গেল, ওই ভাঙা অংশ থেকে নতুন হবে। ওদের এত যৌন অযৌন প্রজনন, এত কাহিনী ওদের হইতে পারে না, এত কাহিনী ওদের হইতে পারে না। আচ্ছা, এগুলাই বলছে। এখন এই জলজ উদ্ভিদের অভিযোজন, হ্যাঁ, যেমন অঙ্গ সাংস্থানিক অভিযোজন, সব ওই যে আমরা সেম টাইপেরই কথা বলছি, যে এদের দেখো পাতা সাধারণত একটু পাতলা নরম, কাণ্ডগুলা নরম থাকবে। হ্যাঁ, এইগুলা বলছে মূল রোম অনুপস্থিত, মূল রোম থাকে না, যেন ওরা পানি বেশি নিতে পারে। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে অন্তর্গঠন অভিযোজন। এখানে দেখো এই যে কি একটা কথা মাথায় রাখবা, বড় বড় বায়ু কুঠুরি থাকে ওদের। কি থাকে ভিতরে? বড় বড় বায়ু কুঠুরি থাকে, যেন এই কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন এগুলার যেন সে জমা রাখতে পারে। ঠিক আছে। আচ্ছা, এখানে বাকিগুলো তোমরা এখানে হেডল মানে মার্ক করাগুলো তোমরা একটু ভালো করে দেখবা, আর বাকি জিনিসগুলো না একটু রিডিং দিবা, একটা রিডিং দেখবা, সবই সেম কথা বলে। এই যে দেখো, ত্বকে কিউটিকল থাকে না, মানে আবরণ থাকে না, পাতলা থাকবে। হ্যাঁ, পাতলা থাকবে। তারপরে কি বলছে, মেকানিক্যাল টিস্যু থাকে না, দেখো সেম কথা। পরিবহন টিস্যু থাকে না সাধারণত, মানে এত পরিবহন টিস্যু থাকে না, কারণ ভাই ও তো থাকেই পানিতে, ওর আর পরিবহন কি দরকার আছে? ওর জাইলেম দরকার আছে? ও তো থাকেই পানিতে, ও তো থাকেই পানিতে, তাহলে ওর আর কেন এগুলো দরকার পড়বে, তাই না? ওকে, এরপরে আসো শারীরবৃত্তীয়। শারীরবৃত্তীয় মানে ওর ভিতরে কি কি, শারীরবৃত্তীয় মানে কি, যেটা ওর ভিতরে প্রক্রিয়ার কি কি ঘটে, কিভাবে ও ম্যানেজ করে ভিতরে। হ্যাঁ, তাহলে এইটা দেখো, এখানে বলছো ওদের পাতার ত্বকেও ক্লোরোফিল থাকে। ঠিক আছে, এই যে এটা পাতার ত্বকে, কাণ্ড পাতার ত্বকে ক্লোরোফিল থাকে, তাই এটা কম আলোতে, কম কার্বন ডাই অক্সাইড থাকলে ওরা সালোক সংশ্লেষণ করতে পারে, মানে ওদের সব জায়গায় এই ক্লোরোফিলটা থাকে। আচ্ছা, জলজ অঙ্গজ উপায়ে বংশবৃদ্ধি করে। বংশবৃদ্ধি কিভাবে করে? অঙ্গজ উপায়ে করে। তাহলে এটাও হয়ে গেল, তাই না? অঙ্গজ উপায়ে করে। প্রশোধন হার কম থাকে। ঠিক আছে। হ্যাঁ, প্রশোধন হার কম থাকবে, প্রশোধন হার কম থাকবে, এই কথাটাই বলছে। ওকে, ঠিক আছে। কি থাকবে? কম, প্রশোধন হার কম থাকবে। ওকে, এবার আসো মরুজ উদ্ভিদ। তো মরুজ উদ্ভিদ কি? মরুভূমিতে থাকে, তাই না? মরুভূমিতে থাকে। আচ্ছা, তো দেখো ওদের বৈশিষ্ট্যের মূল ব্যাপারটা খেয়াল করো। দেহে পানি সংরক্ষণ, অল্প আয়াসে মূল দিয়ে পানি শোষণ, মানে অল্প পরিশ্রমেই মূল দিয়ে পানিটা শোষণ করতে পারবে, দেহের ভিতরে পানিটাকে সংরক্ষণ করতে পারবে। কারণ কি, ওদের কি মানে মরুভূমিতে কি এত পানি থাকে? থাকে না। তার মানে ওর যখন পানি নিবে, ওই পানিটাকে সে সঞ্চয় করতে চায়, পানিটাকে সঞ্চয় করতে চায়। এবং কাণ্ড বা পাতার মধ্যে পানির অপচয় রোধ করো, পানির অপচয় হইতে দিবে না, মানে অতিরিক্ত পানি বের হবে না, এটা হইতে দিবে না। তাহলে তিনটা জিনিস ওর মেইন বৈশিষ্ট্য, যে আমি পানি জমা রাখার চেষ্টা করব, পানিটাকে সহজে যেন শোষণ করা যায় সেটার ব্যবস্থা থাকতে হবে, এবং পানির যেন অপচয় না হয় সেটার ব্যবস্থা। এই জিনিসগুলা ওর থাকতে হবে। থাকতে হবে। এগুলাই হচ্ছে মরুজ উদ্ভিদের। কারণ আমরা জানি মরুভূমিতে এমনি, হ্যাঁ, এমনিই তোমার হচ্ছে পানি একটু কম থাকে, রাইট? ওকে, এবার আসো এইখানে কি বলছে, যে তোমার কয়েক রকমের হয় মরুজ উদ্ভিদকে। এটা জাস্ট টাইপটা পুরো খরা এড়ানো, কৌশলে খরা এড়ানো, যেগুলো খরাকে প্রতিরোধ করে, খরা সহ্য করে থাকতে পারে, এবং খরা প্রতিরোধ, খরাকে দমিয়ে তারা কাজ করতে পারে। এরকম চারটা টাইপ, এগুলো রিডিং দিলেই হবে, এটা দিয়ে এত কিছু না। এখন আসো উদ্ভিদের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলাই মানে এক একটার মেইন বৈশিষ্ট্যটা পড়বা, খালি এতটুকু, যে মরুজ উদ্ভিদ, জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য, মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য। আর এরপরে দেখবা ওই যে থাকে না, আমরা তখন বললাম অঙ্গ সাংস্থানিক বৈশিষ্ট্য, ওই শারীরবৃত্তীয়, ওগুলা মেজর একটু দেখে গেলে হবে। মেইন জিনিস এইখানে, মেইন জিনিস এইখানে। তো দেখো, মূল বিস্তৃত থাকবে এবং মাটির গভীরে প্রসারিত থাকবে। স্বাভাবিক, ওর তো মাটির গভীর থেকে পানিটাকে নিয়ে আসতে হবে, তাহলে ওই জন্য ওদের মূলটা অনেক লম্বা বিস্তৃত থাকে। কাণ্ডটা কি? চ্যাপ্টা ও রসালো। কাণ্ডটা কি? চ্যাপ্টা ও রসালো। কাণ্ড কি? চ্যাপ্টা ও রসালো। ये कौन सा लोग है बाबा? শাকিল আহমেদ कौन सा है बाबा? শাকিল আহমেদ
আহ, এই মাঝরাতে আপনার মধ্যে দেশপ্রেম জেগে উঠলো কিভাবে? সে এসেই কমেন্ট করতেছে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। তুমি কি বুঝাইলা? তোমার দেশপ্রেম অনেক বেশি? হ্যাঁ, মাঝরাতে দেশপ্রেম জায়গা উঠছে তোমার? তাহলে এক কাজ করো, একটা বাংলাদেশের জার্সি পরে একটা নিজের টাইমলাইন থেকে একটা ছবি আপলোড দাও, দেখায় দাও সবার যে দেশপ্রেম, আই লাভ মাই কান্ট্রি। ঠিক আছে, আই লাভ মাই কান্ট্রি এমনে দেখায় দাও, বুঝো নাই? আর কি করবা? মাঝরাতে তোমার দেশপ্রেম জাগছে, এই প্রেমটা যদি পড়াশোনার প্রতি জাগতো তাহলে কত না ভালো হইতো না? ভালো হইতো, কিন্তু তোমাদের পড়াশোনার প্রতি তো জাগবে না, মাঝরাতে খালি দেশপ্রেমের কথাটা জাগবে। আচ্ছা, ভালো, ভেরি গুড। এবার আসো, কাণ্ডগুলা চ্যাপ্টা হবে, রসালো হবে, পানি জমে থাকে তাই রসালো। এদের কণ্টকে রূপান্তর, অনেক ক্ষেত্রে পাতাগুলা কাটা কাটা হয়, কেন? ওদেরকে যেন কেউ আক্রমণ না করতে পারে, এই জন্য কণ্টক কাটা। কণ্টক মানে কি? কাটা। আচ্ছা, এরপরে বলছে ওদের কোষ প্রাচীর গুলো পুরু ও কিউটিকল যুক্ত থাকে। কেন? ওই যে পানি বের হইতে দিবে না, মোটা হইতে হবে, পানি যেন বের না হয়, এজন্য কি কোষ প্রাচীর মোটা হবে, পুরু হবে। কোষে প্যালিসেটিভ প্যারেনকাইমা সুগঠিত, বেশ দৃঢ়, কোষাবকাশ কম। ঠিক আছে, একটু সুগঠিত হবে প্যারেনকাইমা গুলা, এটা বলছে। আচ্ছা, এখন দেখো এইখানে তোমরা এটা জাস্ট একটু রিডিং দিবা, এই জায়গাগুলো রিডিং দিবা যে ওরা সাধারণত বাহ্যিক অভিযোজনে দেখো একটু ছোট হবে, ঝোপযুক্ত হয়, হ্যাঁ, এদের মূল খুবই গভীরে, এগুলো সেম কথা, সেম কথাই বারবার, সেম কথা বারবার বলছে। পাতার কিউটিকলটা মোটা হবে, হ্যাঁ, যেন প্রচ্ছেদন কম হয়, প্রচ্ছেদন কমাইতে হবে, আমার কি পানির অপচয়টা কমাইতে হবে, তাই না? পানির অপচয় কমাই দিতে হবে, এইটা হচ্ছে আমার টার্গেট। হ্যাঁ, ঠিক আছে, পানির অপচয়টা কমায় দিতে হবে, তাইলে বলছে কি প্রচ্ছেদন হ্রাস করাবে। ও কি করাবে? প্রচ্ছেদন হ্রাস করাবে। মরুভূমিতেও যে মাটির গভীরে গিয়ে ওরা পানি হালকা পায়, মাটির গভীরে গিয়ে হালকা পানি পায়। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, এবার আসো, এখানে কি বলছে? সেম কথা, প্রচ্ছেদনের হার কম। মরু উদ্ভিদের অভিস্রবণিক চাপ বেশি, অভিস্রবণিক চাপ বেশি, তাই পানির শোষণ মাত্রাটা বেশি। ওকে, এগুলা বলছেন। এইবার আসো মরুজ উদ্ভিদের উদাহরণ ভাইয়া, এই উদাহরণ কয়েকটা এমনি দেখলে বুঝবা, খেজুর, করবি, পাথরকুচি, ঠিক আছে, ফণি মনসা, ক্যাকটাস, এগুলা তো জানো। শতমূলী, শতাব্দী, শত দিয়ে যা আছে এগুলা কি? মরুজ উদ্ভিদ। শত দিয়ে করবি, করবি, আকন্দ, ঘৃতকুমারী, ঘৃতকুমারী, পাথরকুচি, এই সব হচ্ছে মরুজ উদ্ভিদ। ঠিক আছে, পাথরকুচি, ঘৃতকুমারী, ফণিমনসা, ফণিমনসা তো বুঝে, ক্যাকটাস বলে না, ওই ফণিমনসা, এগুলা সবই হচ্ছে মরুজ উদ্ভিদ। এগুলো কয়েকবার একটু দেখে যাবা, শতমূলী, শতাব্দী। খেজুর, খেজুর তো আর মুখস্থ করা লাগে না, খেজুর জানোই, মরুভূমি মানে আরব দেশের এখানে ওইগুলা হয় বেশি। ঘৃতকুমারী, করবি, ফণিমনসা, এগুলা এগুলা বলছেন। আচ্ছা, গেল। এখন আমাদের আরেকটা ব্যাপার চলে আসে, এই যে লোনা মাটির উদ্ভিদ বা হ্যালোফাইট, লোনা মাটি, যেগুলো লবণাক্ত মাটি, যেটা আমাদের সুন্দরবনে দেখা যায়, তাই না? কি দেখা যায়? সুন্দরবনে এটা দেখা যায় যে লোনা মাটির উদ্ভিদ বা হ্যালোফাইট, লোনা মাটির উদ্ভিদ বা হ্যালোফাইট। তো এখানে কি আছে? লবণ থাকবে, দেখো, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, এগুলো বলছে। আচ্ছা, তো এইখানে দেখো এই যে ম্যানগ্রোভ উদ্ভিদের কথা, ম্যানগ্রোভ কি বলছে? ম্যানগ্রোভ উদ্ভিদ, তাইলে এই যে যেগুলার মূল শিকড়গুলা লম্বা লম্বা থাকবে, হ্যাঁ, ম্যানগ্রোভ বনের মানে তোমার সুন্দরবনের দিকে এটা বলছে, হ্যাঁ, সুন্দরবনের দিকে এটা বলছে। ওকে, দেখো তাহলে ম্যানগ্রোভ লবণ থাকবে, লবণাক্ত, বাংলাদেশের সুন্দরবনে এই ধরনের উদ্ভিদ দেখা যায়। তো এইটার বৈশিষ্ট্যটা না ভালো করে পড়বা, হ্যাঁ, এটার বৈশিষ্ট্যটা ভালো করে পড়বা, এইটা তোমাদের কাজে লাগবে, এইটা তোমাদের কাজে লাগবে, হ্যাঁ, এটা তোমাদের কাজে লাগবে, বুঝছো কি বলছি? এটা তোমাদের কাজে লাগবে। হুম, ওকে, এবার আসো কি বলছি,
প্রথমে কাণ্ড পাতা রসালো, ফাইন। ওদের ঠ্যাসমূল থাকে বা স্তম্ভমূল থাকে, যা মাটির সামান্য নিচে বিস্তৃত থাকে, একটু সামান্য মাটির নিচে একটু বিস্তৃত থাকবে, ঠ্যাসমূলের মতো বলে এগুলাকে। হ্যাঁ, এগুলা তাকে একটা মানে কি বলে, দৃঢ়তা দেয়। ঠ্যাসমূলকে কি থাকে, ঠ্যাসমূল বা স্তম্ভমূল। আচ্ছা, মাটিতে অক্সিজেন কম থাকায় অনেক উদ্ভিদে এই শ্বাসমূল বা নিউম্যাটোফোর বলা হয়, ঠিক আছে, নিউম্যাটোফোর তৈরি হয়। এই যে শ্বাসমূলগুলো উপরে উঠে থাকে, এই যে এরকম লম্বা উপর মাটির উপরে এরকম ছড়ানো এরকম একটা উদ্ভিদ থাকে শ্বাসমূল, এটা দিয়ে সে অক্সিজেন নেয়, কারণ সে মাটির নিচে অক্সিজেন পায় না। এই লোনা মাটি, লবণাক্ত মাটির নিচে সে অক্সিজেন পায় না। এই অক্সিজেন পাওয়ার জন্য সে কি করে, সে হচ্ছে উপরে উঠে আসে। তো এই যে শ্বাসমূলগুলো একটু উপরে উঠে আসে, এটা সুন্দরী গাছে তোমরা বেশি দেখবা। তোমরা যখন কখনো সুন্দরবনে বা সুন্দরী গাছ যদি দেখে থাকো, দেখবা সুন্দরী গাছের মূলগুলা উপরের দিকে, তো এগুলারে বলে কি, শ্বাসমূল, শ্বাসমূল। ওকে, এরপরে ওদের ভিতরে বায়ু কুঠুরি থাকে জমা রাখার জন্য, যেহেতু ওইখানে অক্সিজেন পাওয়াটা অনেক টাফ, মাটির নিচ থেকে এরা খুব একটা পায় না, জমা রাখে। এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা দেখো, এদের ভিতরে জরায়ুজ অঙ্কুরোদ্গম হয়। জরায়ুজ, যেমন রাইজোপোরা ফোরা এটা বলছে। তো জরায়ুজ অঙ্কুরোদ্গম মানে কি? জরায়ুজ অঙ্কুরোদ্গম মানে একটা উদ্ভিদের গাছে থাকতেই, ধরো একটা উদ্ভিদের ফল, ফল থেকে বীজ, বীজ থেকে নতুন চারা হবে, ওই গাছে থাকতেই গাছের ভিতরেই ওর অঙ্কুরোদ্গম হয়। এটার বলে জরায়ুজ অঙ্কুরোদ্গম। কি বলছে? জরায়ুজ অঙ্কুরোদ্গম। হ্যাঁ, মানে গাছের ভিতরেই একটা বীজ, বীজ থেকে আস্তে আস্তে চারা তৈরি হওয়া শুরু হয়েছে, মানে মূল কাণ্ড একটু হালকা হালকা বের হয়েছে ওইখানে। তারপরে যখন ওর হালকা একটু বের হয়, বীজ থেকে যখন কাণ্ড মূল একটু বের হয়, ওটা তারপরে মাটিতে পড়ে, ওইখান থেকে তারপরে নতুন গাছ হয়। তো ওই যে অঙ্কুরোদ্গম, অঙ্কুরোদ্গম মানে কি, বীজ থেকে কাণ্ড মূল বের হওয়া, এটারে বলে অঙ্কুরোদ্গম। এই অঙ্কুরোদ্গমটার গাছে থাকতেই অঙ্কুরোদ্গম হলে এটারে বলে জরায়ুজ অঙ্কুরোদ্গম, বা ইংরেজিতে বলে ভিভিপোরাস জার্মিনেশন, ভিভিপোরাস জার্মিনেশন। ওকে ভাইয়া, বৈজ্ঞানিক নাম না ভাইয়া, তো শুরুতেই বলছি বৈজ্ঞানিক নাম লাগবে না, বাট আগে বাংলা নামগুলা শিখবা, বৈজ্ঞানিক নাম তারপরে পারলে যদি, বাট বৈজ্ঞানিক নাম দেয় না ভাই, এগুলো পড়েও এত মনে থাকে না, বাট আগে বাংলা নাম মনে রাখো, তারপরে যদি পারো বৈজ্ঞানিক নাম। বাংলা নামই মনে থাকে না পোলাবানের, আবার বৈজ্ঞানিক নাম, ঠিক আছে। সো আমি যদি বলি, আসলে এটা আমরাও পড়ি নাই, আমার সাথে কেউই পড়ি নাই, আমরা না পড়েই ডিএমসি তে চান্স পাইছি আলহামদুলিল্লাহ। তো এটা পড়লেও যে আমার মনে থাকতো কিনা আমি ডাউট, সো এই জন্য এটার পিছনে এত সময় নষ্ট করি নাই, এই বৈজ্ঞানিক নামগুলো পড়ে বাংলা নাম পড়ে গেছি, যা মনে ছিল এটা দিয়ে, ঠিক আছে। বৈজ্ঞানিক নাম আসে না, সহজে আসে না, বাট আসলে একটা জিনিস পারবো না, দ্যাটস ইট, এটা নিয়ে আমার আর কোনো নেই। হ্যাঁ, এত কঠিন কঠিন যেগুলো কমন বৈজ্ঞানিক নাম এগুলো তো পারবোই, বাট এত কঠিন কঠিন এই যে শতমূলী, শতাব্দী, এই গাছের বৈজ্ঞানিক নাম তো আমার পক্ষে, ঠিক আছে, এটাই বললাম। আচ্ছা, বাংলা নাম পারার পরে তারপরে যদি পারো এটা। আচ্ছা, তো জরায়ুজ অঙ্কুরোদ্গম মনে রাখতে হবে। হ্যাঁ, এটা অনেক কমন, এটা তোমার আসতে পারে যে জরায়ুজ অঙ্কুরোদ্গম কোথায় থাকে, এটা লোনা মাটির উদ্ভিদ বা হ্যালোফাইট বলে, হ্যালোফাইট। হ্যালোফাইট, হ্যালো মানে কি, হ্যালোজেন, ওই যে ক্লোরাইড, ক্লোরাইড লবণ, হ্যালো মানে কি লবণ। আচ্ছা, ওকে, এগুলো গেল স্তম্ভমূল থেকে ভিভিপোরাস জার্মিনেশন, এগুলো তোমাদেরকে বলছি, এই যে এইটাই হচ্ছে সেই জার্মিনেশন। এই যে দেখো, গাছের ভিতরে থাকতেই ওর আস্তে আস্তে হয়ে গেছে, এই যে অঙ্কুরোদ্গমটা গাছের ভিতরে, এরপরে ওইখান থেকে এরপরে মাটিতে পড়ে, ওইখান থেকে আস্তে আস্তে এটা বড় হয়েছে, দেখছো? তো ওর অঙ্কুরোদ্গম শুরু হয়ে গেছে, উদ্ভিদে থাকতেই অঙ্কুরোদ্গম শুরু হয়ে গেছে, এইটাকে বলে। আচ্ছা, এরপরে আসি লবণাক্ত উদ্ভিদের উদাহরণ। লবণাক্ত এখানে কি গাছ আছে? সুন্দরবনের গাছগুলো একটু চিন্তা করবো, ছোটবেলা থেকে আমরা পড়তাম গেওয়া, গরান। হ্যাঁ, গেওয়া, গরান, বোরা, বাইন, পশুর, সুন্দরী। এই সুন্দরীর বৈজ্ঞানিক নামটা দেখবা হেরিটেরিয়া ফোমেস। গোলপাতা, গোলপাতার বৈজ্ঞানিক নামটা দেখবা নিপা ফ্রুটিকান্স। এই দুইটার বৈজ্ঞানিক নাম একটু দেখে রাখবা, আর বাকিগুলো বাংলা নাম পড়ো, গরান, গেওয়া, বাইন, এগুলো পড়ছো না ছোটবেলায়? আমরা পড়তাম কোন একটা চ্যাপ্টার বাংলা, বিভিন্ন জায়গায় এগুলো থাকতো যে সুন্দরবনের গাছের নাম কি, গেওয়া, গরান, বাইন, গোলপাতা, সুন্দরী গাছ, তাই না? এগুলো থাকতো। কেওড়া, এই বাংলা নামগুলা একটু দেখে যাবে, কেওড়া, বোরা, এমনি এমনি পড়তে এটা হয়ে যায়, ঠিক আছে, পড়তে পড়তে এটা হয়ে যায়। এটা তোমার মানে করার কিছু নেই, এগুলা যে তুমি একদম, যেমন তুমি দেখো নামের সাথে এই যে গেওয়া, গরান, কেওড়া, এগুলো একটা মনে বোঝা যাচ্ছে যে এগুলা ওই সুন্দরবনের ওই পাশে, এগুলা সচরাচর আমরা আশেপাশে দেখি না। আবার তোমার ধরো মরুভূমির উদ্ভিদ, ওগুলো আবার দেখো পুরো আলাদা, শতমূলী, শতাব্দী, পাথরকুচি, খেজুর, ফণিমনসা, তাই না? হ্যাঁ, এগুলা হচ্ছে আলাদা।
আবার জলজ উদ্ভিদে যায় দেখবা সব আমরা চিনি, কচুরি পানা, পানা, খুদি পানা, অমুক তমুক, শ্যাওলা, হ্যাঁ এগুলো আমরা বলি। তো একটু নামগুলো কয়েকবার দেখলে না তোমার মাথায় আইডিয়া হয়ে যাবে যে আচ্ছা এগুলা হচ্ছে ওটা, এটা এটা এটা, হ্যাঁ এভাবে করে। মেসোফাইট যেটা নর্মাল পানিতে হয়, নর্মাল উদ্ভিদে হ্যাঁ মানে মিষ্টি পানি, যে মাটিতে নর্মাল পানি, লোনা মাটি না, মানে লবণাক্ত মাটি না, নর্মাল মাটি। তো যেমন এগুলাতে কি, এই যে আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, শাল, সেগুন, দেখছো নর্মাল আমরা আশেপাশে আমরা যে উদ্ভিদগুলা দেখি এরা সবাই মেসোফাইট। এরা কি সবাই মেসোফাইট। আচ্ছা এখানে একটা পার্থক্য দেওয়া আছে, এগুলো নিয়ে আমরা অলরেডি পড়ে ফেলছি। দেখো এগুলো নিয়ে আমরা অলরেডি পড়ে ফেলছি ভাইয়া, লোনা মাটির উদ্ভিদ, মরুজ উদ্ভিদ, জলজ উদ্ভিদ, জলজ উদ্ভিদ। তো এই যে পয়েন্টগুলা দেখো, পয়েন্টগুলা দেখছো, পয়েন্টগুলা আমরা অলরেডি এগুলো নিয়ে আলোচনা করে ফেলছি। হ্যাঁ কোনটা কি এগুলো নিয়ে আলোচনা করে ফেলছি। যার পত্ররন্ধ্র থাকে, জলজ উদ্ভিদে যেমন দেখো নিমজ্জিত অংশে পত্ররন্ধ্র নেই, মানে যেটা পানির নিচে সেখানে তো পত্ররন্ধ্র থাইকা লাভ নেই, আছে ওখান দিয়ে কি ঢুকবে, তাই না, ওইখানে পত্ররন্ধ্র নাই। আবার এইখানে দেখো মরুজ, যেগুলো মরুভূমিতে, কাণ্ডে লুকায়িত পত্ররন্ধ্র থাকে, কাণ্ডের মধ্যে হালকা হালকা দেখা যায়। আবার লোনা মাটিতে পত্ররন্ধ্র অল্প অল্প থাকে, অল্প অল্প থাকে। আচ্ছা জলজ উদ্ভিদের কাণ্ড দেখো নরম, আবার মরুজ উদ্ভিদের কাণ্ড শক্ত। লোনা মাটি শক্ত বা নরম যে কোনো একটা হয়। আচ্ছা এইগুলাই গেল। হ্যাঁ এখানে আর তেমন কিছু বলার নাই। পাতা, এদের পাতার আকার গুলো, জলজ উদ্ভিদের পাতার আকার বড় হয়, বড় হয় কারণ খাবার তৈরি করতে হবে, তো খাবার তৈরি করার জন্য পাতার আকারটা একটু বড় হয়। মরুজ উদ্ভিদের পাতা ক্ষুদ্রাকৃতির, কেন, কারণ ওর জন্য পানি যেন বের না হইতে পারে, পানি বের হইলে তো লস। মরুভূমিতে এমনি পানি নাই, তো এই জন্য পাতাগুলো ছোট হয়, যেন আমরা জানি কি পাতা দিয়ে পানি বের হয়, সো পানিটা যেন বের না হইতে পারে এই জন্য পাতাটা ছোট রাখা হয়। লোনা মাটিতেও সেম, পাতা ক্ষুদ্র হবে যেন আমার অতিরিক্ত পানি পাতা দিয়ে না বের হয়। হ্যাঁ পাতা দিয়ে না বের হয়। কিন্তু জলজ উদ্ভিদে তো আর এই প্যারা নাই, জলজ উদ্ভিদে তো পানি আছে, ভরপুর পানি, সো ওর পাতা বড় হইলেও পাতা বের হোক, পানি যদি পাতা দিয়ে বেরো হয়ে যায় ওর সমস্যা নাই, ও পানির অভাব নাই, তাই না। জলজ উদ্ভিদে কি পানির অভাব আছে? পানির অভাব নাই। ওকে, তাহলে আমরা যেগুলো পড়লাম এগুলাই এইভাবে পড়ে যাবা, একটু বুঝে শুনে পড়বা যে মরুভূমিতে কি দরকার, মরুভূমিতে পানি নাই, তাহলে পানি আটকানোর জন্য যা যা লাগবে সেগুলা। জলজ উদ্ভিদে কি দরকার, পানি আছে এখানে, তার মানে এখানে আমার গ্যাস লাগবে, ওর বায়ু কুঠুরি লাগবে, এখানে একটু নরম নরম হবে সবকিছু, পানিতে ভাসমান তার মানে একটু নরম নরম হবে সবকিছু। ওকে, বায়োম, বায়োম একটা জিনিস দেখো ভালো বলা হচ্ছে, বায়োম কি, একই ধরনের জলবায়ু, একই ধরনের মাটি, একই জাতীয় উদ্ভিদ ও প্রাণী নিয়ে যেই একটা বৃহৎ ও পৃথকযোগ্য ইকোসিস্টেমকে বলা হয় বায়োম। তাহলে বায়োম কি, মানে ধরো একটা জায়গায় একই রকমের মাটি, পুরো জায়গা জুড়ে মাটি একরকম, ওর পরিবেশ একরকম, জলবায়ু একরকম, ওর প্রাণীগুলো একরকম, উদ্ভিদগুলোও একরকম, এদেরকে কি বলে, বায়োম বলে। যেমন ধরো আমি বলি তোমাকে, ধরো আমি বললাম যে এই যে সুন্দরবন, এখানে মাটি সব একরকম, পানিটা একরকম, আবহাওয়া একরকম, এখানে প্রাণীরাও একই রকম, উদ্ভিদগুলাও একই রকম, তো সবই একই রকম, এদেরকে একটা বায়োম বলা হয়। তাহলে বায়োম দুই রকম, স্থলজ এবং জলজ, স্থলজ এবং জলজ। তো আমরা এখানে কিছু একটু খেয়াল করব, কিছু কিছু জিনিস পড়বো। স্থলজ বায়োম যেগুলো আমরা আমাদের নর্মাল ভূমি এগুলাতে দেখতে পারি, মাটিতে দেখতে পারি। তো এইটাতে কি বলছে দেখো, এই যে স্থলজ বায়োমের মধ্যে কয়েক রকম আছে, আমরা যেমন মরুভূমির বায়োম একরকম, মরুভূমির বায়োম, মরুভূমিতে দেখো দিন ও রাত্রির তাপমাত্রা পার্থক্য কত, 30°C পর্যন্ত, মানে দিনে অনেক তাপমাত্রা, রাতে আবার তাপমাত্রা কমে যায় মরুভূমিতে। তো এটাই বলছে দিন ও রাত্রির তাপমাত্রা পার্থক্য কত হতে পারে, 30°C পর্যন্ত হতে পারে। মরুভূমির উদ্ভিদের স্টোমাটা সাধারণত রাত্রিতে খোলে, তাই পানির অপচয় হয় না, পানির অপচয় হয় না। এরা অধিকাংশই CAM উদ্ভিদ, হ্যাঁ CAM উদ্ভিদ, এদের এই পদ্ধতি চলে, ক্র্যাসুলেসিন অ্যাসিড মেটাবলিজম এই পদ্ধতিতে চলে। তো এদের উদাহরণ ক্যাকটাস, বাবলা, খেজুর, এগুলো তো আমরা আগেও পড়ছি, এই জিনিসগুলাই বলছে। আচ্ছা তৃণভূমির বায়োম, যেখানে ঘাস লতা পাতা এগুলা আছে, নর্মাল সবুজ গাছপালা এগুলার কথা বলছে। তো তৃণভূমির বায়োমে কি বলছে, ঘাস হলো এর প্রধান ভেজিটেবল, মানে ওইখানে ঘাস থাকবে প্রচুর, পুরা মাটি জুড়ে ঘাস, মাটি হিউমাস থাকবে, মাটিতে কি থাকে, হিউমাস থাকে, ঠিক আছে, মানে পর্যাপ্ত হিউমাস, মানে কি বিভিন্ন জৈব উপাদান মিলে হিউমাস তৈরি করে, তাহলে হিউমাস থাকবে, অনেক হিউমাস থাকবে। এটা তোমাদের আসতে পারে কোন বায়োমে হিউমাস সমৃদ্ধ, কোন বায়োম হিউমাস সমৃদ্ধ, হিউমাস থাকে প্রচুর, জৈব উপাদান থাকে, ওইখানে গাছপালা ভালো হয়, লতা পাতা,
তৃণভূমির বায়োম। এখানে বৃষ্টিপাত কত 100 থেকে 150 এগুলা বলছে, মানে সাভানা বায়োমে, এটা সাভানা বায়োম, ওর বৃষ্টিপাত বলছে 100 থেকে 150, একটু দেখে গেলেই হয়। তুন্দ্রা বায়োমের একটা কথা বলে দেখো, হ্যাঁ তুন্দ্রা বায়োমে সবচেয়ে উত্তরের স্থলভাগের বায়োম হলো তুন্দ্রা, ঠিক আছে, সবচেয়ে উত্তরের দিকে কোনটা, তুন্দ্রা, ওই যে গ্রিনল্যান্ড আলাস্কা ওই পাশে। তো যাই হোক ওটা এত দরকার নাই, এখানে এখানে একটা জিনিস মনে রাখবা, ওর প্রধান উদ্ভিদ কি, মস আর লাইকেন। এই যে তুন্দ্রা বায়োম, ওর উদ্ভিদগুলোতে কি থাকে, মস মানে শৈবাল জাতীয় ছোট ছোট শৈবাল, লাইকেন মানে কি তোমরা পড়েছো কিনা শৈবাল ছত্রাকে, যে শৈবাল আর ছত্রাকের এই সংস্পর্শটাকে আমরা কি বলি, লাইকেন বলি। এটাকে আমরা কি বলবো, লাইকেন বলে থাকি, লাইকেন বলে থাকি, ঠিক আছে। দেখো বলো, ওকে ক্লিয়ার, আচ্ছা গুড। তাহলে এটা গেল মস ও লাইকেন, এগুলাই কিন্তু তোমাদের আসবে যে এই বায়োমের প্রধান উদ্ভিদ কি, এই ধরনের প্রশ্ন আসে সাধারণত। এই যে বৃষ্টির এগুলা খুব একটা আসে না, মানে আমি মেডিকেল অ্যাডমিশনে এত দেখি না যে বৃষ্টি, তাও কি করার, মানে এই চ্যাপ্টার থেকে তো কিছু জিনিস পড়তে হবে, এটা একটা বিদঘুটে চ্যাপ্টার, সো এই বিদঘুটে জায়গা থেকে আমাকে কয়েকটা জিনিসই পড়া লাগে। ট্রপিক্যাল রেইন ফরেস্ট একটা জিনিস দেখো, ট্রপিক্যাল রেইন ফরেস্ট যেখানে একটু বৃষ্টি হবে, একটু কম্পারেটিভলি বেশি, দেখো বাৎসরিক বৃষ্টিপাত 250 সেন্টিমিটার থেকে 450, একটু বেশি, কম্পারেটিভলি একটু বেশি হয়। সবচেয়ে বড় ট্রপিক্যাল রেইন ফরেস্ট হলো দেখো দক্ষিণ আমেরিকার আমাজন, আমরা সবাই আমাজনের নাম শুনছি তাই না, যার বেশিরভাগ অংশটা ব্রাজিলে অবস্থিত, ওই পাশ দিয়ে থাকে। তা আমাজন রেইন ফরেস্টকে বলা হয় পৃথিবীর ফুসফুস, কেন, কারণ এই আমাজন রেইন ফরেস্টে এখানে প্রায় সারা বছরই বৃষ্টি হবে, তো এই জায়গা থেকে তোমার কি হয়, প্রচুর এত গাছপালা আছে যে এখান থেকে প্রচুর অক্সিজেন পুরো পৃথিবী জুড়ে সাপ্লাই হয়, এজন্য এটাকে পৃথিবীর ফুসফুস বলে। কারণ আমাজনের গাছপালায় এত বৃহৎ জঙ্গল, মানে একটা অংশ যে এখান থেকে প্রচুর অক্সিজেন সাপ্লাই হয়, এজন্য এটাকে পৃথিবীর ফুসফুস বলে। দেখো সমগ্র বিশ্বের মোট অক্সিজেনের 20% অক্সিজেন এই বনে নির্গত হয়। দ্বিতীয় বৃহত্তম হলো কি, ইন্দোনেশিয়ান দ্বীপপুঞ্জ। দ্বিতীয় বৃহত্তম কোনটা, ইন্দোনেশিয়ান দ্বীপপুঞ্জ। তাহলে প্রথম হচ্ছে আমাজন, দ্বিতীয় কোনটা, ইন্দোনেশিয়া, দ্বিতীয় কোনটা, ইন্দোনেশিয়া। আচ্ছা গেল, এরপরে আসো কি বলছে দেখো, হ্যাঁ এখানে আসো ট্রপিক্যাল সিজনাল ফরেস্ট। ট্রপিক্যাল সিজনাল ফরেস্ট মানে যেখানে সিজনাল টাইমে বৃষ্টি হবে একটু এরকম এরকম, ঠিক আছে, মানে সারা বছর হবে না। অ্যামাজনে যেমন সারা বছর হয়, এখানে সারা বছর হবে না। তো এখানে এগুলো কোথায়, এই যে চট্টগ্রাম, সিলেট, এগুলাতে বার্মার সেগুন বন, এই ধরনের মানে মিয়ানমারের সেগুন বন। তাহলে চট্টগ্রাম, সিলেট এই জায়গাগুলোতে আমার এরকম হয়, মানে বাৎসরিক একটা নির্দিষ্ট টাইমে অনেক বৃষ্টিপাত হয়, এই কথাটা বলছে। হ্যাঁ, ট্রপিক্যাল সিজনাল ফরেস্ট। পত্র ঝরা মানে যেগুলাতে কি হয় যে তোমার হচ্ছে যে পাতা ঝরে, পাতা বছরে একবার করে ঝরে পড়ে আবার নতুন করে পাতা গজায়, তো এই পত্র ঝরা বন এটা বলছে। তো এটা দুই রকম, একটা টেম্পোরেট একটা ময়েস্ট। তো টেম্পোরেটেডটা কোথায়, টেম্পোরেটেডটা এগুলা এলাকাটা তোমাদের দরকার নাই, জাস্ট দুইটা নাম আছে, ময়েস্ট ডেসিডুয়াস, টেম্পোরেট। হ্যাঁ ময়েস্টে একটা খালি মনে রাখবে যে ময়েস্ট ডেসিডুয়াস, ডেসিডুয়াস মানে কি, মানে ওই যে পাতা ঝরে, বছরে একবার পাতা ঝরবে। তো এই ময়েস্ট ডেসিডুয়াসে একটা কথা বলছে, বাংলাদেশের শালবন চিনো, শালবন, এই ময়েস্ট ডেসিডুয়াস শালবন, যেখানে শাল উদ্ভিদ বেশি বেশি জন্মায়, ওই শালবন বাংলাদেশে। তোমার মানে আসতে পারে শালবন কোন ধরনের, তাহলে এটা বলবা ময়েস্ট মানে একটু সিক্ত থাকে, মাটিটা ভেজা ভেজা থাকবে। হ্যাঁ, এই যে বাংলাদেশের শালবন, ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট। আচ্ছা এখানে কনিফার এগুলা দরকার নাই, কনিফারের এগুলা এত আসে না, এত লেস ইম্পর্টেন্ট। আমি এখানে লিখে দিই লেস ইম্পর্টেন্ট, এত পারলে একবার দেখে যাবার, নাহলে এত দেখার দরকার নেই এগুলা। হ্যাঁ, ম্যানগ্রোভটা ইম্পর্টেন্ট, ম্যানগ্রোভটা আমাদের জন্য দরকার, ঠিক আছে। এখানে এই হলুদ দাগের গুলা একটু বেশি লাগে, সবুজ দাগেরটা আর কি অপশনাল, একটু
দেখে গেলে দেখে যেতে পারো, দেখে গেলে দেখে যেতে পারো। ওকে, এবার আসো, তাহলে কি বলছে এখানে, বাংলাদেশের সুন্দরবন এই ম্যানগ্রোভের একটা বেস্ট উদাহরণ, ম্যানগ্রোভের বনাঞ্চলের একটা বেস্ট উদাহরণ কি এটা। ম্যানগ্রোভ বনাঞ্চল ওয়েটল্যান্ড বায়োমের অন্তর্গত, ঠিক আছে, এই কথাটা বলছে, মানে ওয়েটল্যান্ড মানে জলজ, ঠিক আছে, জলজ যেখানে পানি থাকবে, পানি জাতীয়। এখন দেখো এখানে পানি জাতীয় যখন আমরা বলছি তখন এখানে মিঠা পানির কিছু ব্যাপার আসে। মিঠা পানি কোথায় কোথায় আছে, আমাদের নদী, তাই না, নদী, জলাভূমি, মানে যেমন হাওর, টাঙ্গুয়ার হাওরের কথা বলে, নদীর কথা বলছে, এগুলা হ্রদ, পুকুর, হেডলাইন দেখে যাও, বেলা অঞ্চল, অগভীর অঞ্চল, এগুলা, ঠিক আছে, এগুলা হচ্ছে। আর সামুদ্রিক বায়ম, লোনা পানি কোথায় আছে, হ্যাঁ, লোনা পানি। এই লোনা পানি দেখো আমাদের কিন্তু পৃথিবী জুড়ে কয়টা, 5টা মহাসাগর, এখানে কি লোনা পানি, তার মানে দেখো লোনা পানি কিন্তু অ্যাকচুয়ালি বেশি, সবচেয়ে বেশি, এটি পৃথিবীর সবচেয়ে বড় এবং প্রথম বায়ম। কেন বলছে, কারণ ভাই আমাদের পুরো মানে আমরা কি বলছিলাম, যে কি পড়তাম, যে পৃথিবীর 2 ভাগ পানি 1 ভাগ স্থল, এরকম ভাবে পড়তাম না আমরা। তাহলে দেখো তার মানে পানির মধ্যে কি, এই যে সাগরই তো বেশিরভাগ, 5টা মহাসাগর, কতগুলা সাগর, এগুলা ভাগ ভাগ। তো এইখানে দেখো এরাই তো পৃথিবীর সবচেয়ে বড়, তাই না, এরাই সবচেয়ে বড়। আচ্ছা, এটা গেল। এখানে সাগরের লবণাক্ততা পড়বা প্রায় 35 ppm, 35 ppm। এগুলা সাগরের 4টা অঞ্চল, একটা সাগরে আমরা যদি উপর থেকে নিচে যাই 4টা অঞ্চল, তোমরা খালি এটা পড়বা, 4টা অঞ্চল, গরান, গরান অঞ্চল, পেলাজিক, বেন্থিক, অ্যাবিসাল। একদম নিচের সবচেয়ে গভীরতম স্থানকে কি বোঝায়, অ্যাবিসাল। তাহলে গরান, পেলাজিক, বেন্থিক, অ্যাবিসাল, গরান, পেলাজিক, বেন্থিক, অ্যাবিসাল। হ্যাঁ, এভাবে এভাবে মনে রাখো। আচ্ছা, তাহলে এই উপর থেকে নিচে 4টা অঞ্চল, তোমার 4টা অঞ্চল লাগবে, ভিতরে কিছু এগুলো পড়ার দরকার নাই। জাস্ট কয়টা অঞ্চল, একটা সমুদ্রের যদি আমরা উপর থেকে একদম নিচ পর্যন্ত যাই তাহলে আমরা এটা এরকম ছিল, ঠিক আছে। আচ্ছা, তো এইবার আসো, এই পৃথিবীর আমরা এই জায়গাটাকে অনেকগুলো অঞ্চলে ভাগ করি, পৃথিবীর এই জায়গাটাকে আমরা কিছু অঞ্চলে ভাগ করে থাকি, ঠিক আছে, কিছু অঞ্চলে আমরা ভাগ করে থাকি। যেমন 6টা অঞ্চলে বিজ্ঞানী ওয়ালেস তিনি 6টা অঞ্চলে এই পুরো জিনিসটাকে ভাগ করছেন। তিনি বলছেন যে এই 6টা অঞ্চলের, এই অঞ্চলের একরকম, ওই অঞ্চলে একরকম, এই অঞ্চলে একরকম, ওই অঞ্চলে, মানে 6টা অঞ্চলের বিভিন্ন অবস্থা অনুযায়ী তিনি ভাগ করছেন। আচ্ছা, কি কি ভাগ, যেমন একটা সহজ কথা তোমাদের এমনি পড়াই দিই, হ্যাঁ, একটু সহজভাবে যদি একটু বলতে চাই, ওরিয়েন্টাল মানে কি, এই জায়গাটা ম্যাপে দেখো, এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি একটু এশিয়ার অনেকটা পার্ট, সাউথ এশিয়া মানে আমাদের দক্ষিণ এশিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, মানে ওই জায়গাটা একটু ওরিয়েন্টাল। এই জায়গাটা কি প্যালিআর্কটিক, এটা বেসিক্যালি ইউরোপিয়ান অঞ্চল নিয়ে, ইউরোপের অনেকটা অংশ, আবার এশিয়ারও কিছু কিছু অংশ আছে, বাট ইউরোপের বেশিরভাগ অঞ্চল এই প্যালিআর্কটিক। আচ্ছা, তারপরে সেই পাশে কি, এটা কোন মহাদেশে, ইথিওপিয়া, এটা হচ্ছে কি আফ্রিকান অঞ্চল, আফ্রিকান যত দেশের এগুলো হচ্ছে ইথিওপিয়ান অঞ্চলে, এই জায়গাটার ভাগ করছে। এটারে কি নিআর্কটিক, এটারে কোনটা বলছে, নিআর্কটিক মানে কি আমেরিকা, ওই যে নর্থ আমেরিকা, কানাডা, মেক্সিকো, হ্যাঁ, এইগুলা হচ্ছে নিআর্কটিক। আর নিওট্রপিক্যাল এটা কোনটা, এটা তো উত্তর আমেরিকা, যেটা আমরা ওই যে উত্তর আমেরিকার মধ্যেই তো ইউএসএ, মানে কানাডা, যেটা আমরা বলি। আর এই যে দক্ষিণ আমেরিকা, এটা কি দক্ষিণ, তাহলে এটা বলে নিওট্রপিক্যাল, ওটা নিআর্কটিক, এটা নিওট্রপিক্যাল, ঠিক আছে। নিওট্রপিক্যাল এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা, মানে দক্ষিণ আমেরিকা, সরি দক্ষিণ আমেরিকা, ঠিক আছে, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকা। তো দক্ষিণ আমেরিকার মধ্যে এই যে যেমন আমরা বলি আর্জেন্টিনা, তারপরে কি আছে ব্রাজিল, আর্জেন্টিনা, ব্রাজিল, এগুলা কি আছে, আর্জেন্টিনা, ব্রাজিল, এগুলা এগুলা হচ্ছে পার্ট। আর ওইদিকে তো আমার অস্ট্রেলিয়ান অঞ্চল, তো অস্ট্রেলিয়া জুড়ে, ওটা তো আলাদা, তাই না, অস্ট্রেলিয়ান অঞ্চল জুড়ে। আচ্ছা, গেল। এই যে বলা যায় হিসাব করতেছ। আচ্ছা, এটা বুঝছো, তাহলে আমরা মোটামুটি একটা এরিয়ার হিসাবটা আমরা করতে পারছি না, যে 6টা মানে 6টা মহাদেশের দিকে বুঝাইছে, অনেকটা 6টা মহাদেশের দিকে বুঝাইছে। এখন তোমাদের এই জায়গায় এই অঞ্চলটা তো জানতেই হবে, একটু জানবা, আইডিয়া নিবা, আমি যেভাবে বলছি এভাবে পড়বা। দেখো এই যে প্যালিআর্কটিক, এটা কি ইউরোপের সমগ্র অংশ প্লাস এশিয়ার কয়েকটা অংশ, চীন, জাপান, কোরিয়া, এগুলা, ঠিক আছে, এশিয়া। আর এই যে দেখো বাকি এশিয়ার ম্যাক্সিমাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, ফিলিপাইন, সব হচ্ছে ওরিয়েন্টাল, মানে এশিয়ার ম্যাক্সিমামই কি ওরিয়েন্টাল। অস্ট্রেলিয়া তো বলছে, অস্ট্রেলিয়া
নিউজিল্যান্ড এগুলা। নিও ট্রপিক্যাল কোনটাই যে দক্ষিণ আমেরিকা, মনে রাখো এগুলাই। আচ্ছা ব্রাজিল, দক্ষিণ আমেরিকায় ব্রাজিল, আর্জেন্টিনা। ইথিওপিয়া মানে কি আফ্রিকা। আচ্ছা নিউ আর্কটিক মানে কি এই যে গ্রিনল্যান্ড, এই মেক্সিকো, এগুলা কি এগুলা সব হচ্ছে কানাডা, আমেরিকা। নিউ আর্কটিক কোনটা, ওই যে নর্মাল আমেরিকা। আর নিও ট্রপিক্যাল হচ্ছে দক্ষিণ আমেরিকা, মানে ব্রাজিল, আর্জেন্টিনা এগুলা। আচ্ছা গেল। এখন তোমার এগুলা তো মোটামুটি একটা আইডিয়া দেখবো, এগুলো এত মুখস্থ করতে যাবা না। ওই যে ভাইয়া যেভাবে বলছি এক একটা মহাদেশ মিলায় নিবা, এটা এই মহাদেশ, এটা ওই মহাদেশ, এটা নিও ট্রপিক্যাল দক্ষিণ আমেরিকা, আর নিউ আর্কটিক আর্কটিক উত্তর আমেরিকা, ইথিওপিয়া আফ্রিকা, শেষ ওরিয়েন্টাল এশিয়া, প্যালিআর্কটিক এটা ম্যাক্সিমামটাই ইউরোপের অঞ্চলটা, এইগুলো এইভাবে। এখন ওদের কোন জায়গায় কোন প্রাণী, কিছু বিশেষ প্রাণী আছে, এগুলাই তোমাদের মেডিকেলে আসে যে কোনটা কোনটা প্রাণী। এই যে দেখো এখানে মার্ক করা আছে, এই মার্ক করাগুলাই পড়বা। যেমন বলছে প্যালিআর্কটিকে স্পেশাল একটা প্রাণী বলছে ফ্লেমিঙ্গো, তোমার আসতে পারে ফ্লেমিঙ্গো কোন অঞ্চলের, এটা কি প্যালিআর্কটিক। আচ্ছা তারপরে আসো ওরাংওটাং, এটা ভেরি কমন, ব্লু বার্ড, ওরাংওটাং, গিবন, এগুলো কি এটা হচ্ছে ওরিয়েন্টাল, মানে আমাদের এই দক্ষিণ এশিয়া এই পাশটায়, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে ওরাংওটাং এগুলা। এরপরে আসো অস্ট্রেলিয়ানের মধ্যে কি আছে দেখো, লায়ার বার্ড, এটা মনে রাখো, প্লাটিপাস, বার্ডস অফ প্যারাডাইস, হ্যাঁ এগুলো কি তোমার যদি বলে লায়ার বার্ড, বার্ডস অফ প্যারাডাইস, এই বার্ডের সবকিছু অস্ট্রেলিয়াতে, ঠিক আছে। আচ্ছা ফাইন। এরপরে আসো হামিং বার্ড, হ্যাঁ নিও ট্রপিক্যালে কি হামিং বার্ড, এই স্পেশাল একটা করে মনে রাখবা। ইথিওপিয়া আফ্রিকার দিকে, তো এখানে দেখো নামটাও দেখো একটু কেমন জানি, এটা দেখলেও আফ্রিকা লাগে, আর্মাডিল্লো, মানে এত সুন্দর সুন্দর নাম। ওরাংওটাং, এটা তো মনেই থাকে, ওরাংওটাং কি ওরিয়েন্টাল, শেষ। ফ্লেমিঙ্গো, হ্যাঁ ফ্লেমিঙ্গো কি, ফ্লেমিঙ্গো নামটা একটু সৌন্দর্য আছে, ফ্লেমিঙ্গো একটা ইউরোপ ভাইব আছে, বলতে কি ফ্লেমিঙ্গো একটা পশ ভাব, তো ইউরোপের দিকে একটু পশ ভাব আছে। আর আর্মাডিল্লো নামটাই দেখো, আর্মাডিল্লো কি নাম, দেখলেই মনে হচ্ছে আফ্রিকার বন জঙ্গল থেকে উঠে আসছে। তাহলে এই যে ইথিওপিয়ান অঞ্চলে, নিউ আর্কটিক অঞ্চলে কি আছে, এত স্পেশাল কিছু নাই, আলপাকা, এটা মনে রাখো, বাইসন, এই দুইটা। বাকিগুলো তো লাগবে না, কেন জানো, কারণ বাকিগুলা তুমি এত পড়তে যাবা না কেন, কারণ ভাই এগুলো কমন, হরিণ, কুকুর, এগুলো তোমার লাগবে না। আরেকটা প্রাণীর নাম এখানে শিখে রাখো, ওয়াল্লাবি, অস্ট্রেলিয়া ওয়াল্লাবি, আর হচ্ছে বার্ড দিয়ে লায়ার বার্ড, বার্ড অফ প্যারাডাইস, ওকে। হ্যাঁ ফ্লেমিঙ্গো কিন্তু একটা, ফ্লেমিঙ্গো দেখছো, আমি থাইল্যান্ডে যখন ঘুরতে গেছিলাম তখন আমি দেখছি ফ্লেমিঙ্গো, একটু লাল যে থাকে, হ্যাঁ লম্বা পা থাকে ফ্লেমিঙ্গো, ভালোই দেখতে, একটু বিচিত্র, চিকনা সবগুলো চিকনা থাকে, ঠোঁটগুলো একটু পিঙ্কিশ বুঝছো, ওকে। তাহলে এটা গেল। ওরিয়েন্টাল অঞ্চল কি বলছে, ওরিয়েন্টাল অঞ্চল, এই অঞ্চল প্রধানত 4টি উপ অঞ্চলে বিভক্ত। কয়টা উপ অঞ্চলে? 4টা। ভারতীয়, সিংহলীয়, এটা বলছে। তাহলে বাংলাদেশ ভারতীয় উপ অঞ্চলের অন্তর্ভুক্ত। বাংলাদেশ কোন অঞ্চল? ভারতীয় উপ অঞ্চলের মধ্যে পড়ে। বাংলাদেশ ভারতীয় উপ অঞ্চলের মধ্যে পড়ে। আচ্ছা গেল। ইন্দো চীন উপ অঞ্চল বলা হয়েছে, ইন্দো মালয় উপ অঞ্চল, এগুলো তোমাদের এত কিছু লাগবে না, এগুলো নিয়ে, এই উদ্ভিদের নামও আমরা গর্জন এগুলা পড়ছি, এটা নিয়ে তোমাদের এত দরকার নাই। ওরিয়েন্টাল অঞ্চলের কয়েকটি এন্ডেমিক প্রাণী। আচ্ছা ফনা মানে কি জানো? ফনা মানে প্রাণী, ফনা মানে কি প্রাণী, আর ফ্লোরা মানে কি উদ্ভিদ। যদি এগুলা বলে অনেক সময় ফনা মানে বুঝো না, তো ফনা মানে প্রাণী, ইংরেজিতে ফনা মানে প্রাণী, আর ফ্লোরা মানে উদ্ভিদ। তো এখানে এন্ডেমিক মানে কি? এন্ডেমিক মানে নিজের এলাকার, নিজের, ধরো বাংলাদেশের নিজস্ব কিছু প্রাণী আছে, এগুলারে বলে এন্ডেমিক। আর যেগুলো বহিরাগত, বিদেশ থেকে বাংলাদেশে এগুলারে রাখে, পালা হয়েছে, নিয়ে আনা হয়েছে, ওগুলারে বলে এক্সোটিক। আর এন্ডেমিক হচ্ছে ভিতরে, নিজের, আঞ্চলিক। ওকে আচ্ছা, এখানে যেমন আমরা আমাদের কিছু ওরিয়েন্টাল অঞ্চলের কয়েকটি এন্ডেমিক প্রাণী, কয়েকটা আমরা এরকম বলি না, বাংলা নামই পড়বা, যে ব্যাং, ঘড়িয়াল হচ্ছে আমাদের দেশের, এগুলা ঠিক আছে। তারপরে ময়ূর, নাপ্তিকই, এগুলা বাংলাদেশের, মানে এই অঞ্চলের, মানে ওরিয়েন্টাল অঞ্চলের এন্ডেমিক প্রাণী। আচ্ছা বাংলাদেশের বনাঞ্চল নিয়ে এবারে কিছু ব্যাপার আসে। বাংলাদেশের বনাঞ্চল, আচ্ছা বলো তো একটা দেশের কত পার্সেন্ট, এরা একটু জিকের পড়া যদিও, একটা দেশের মোট আয়তনের কত পার্সেন্ট বনাঞ্চল থাকা উচিত? কত পার্সেন্ট বনাঞ্চল থাকা উচিত দেখে বলো, জিকে, এই পার্টে জিকে আছে, বলো কত পার্সেন্ট থাকা উচিত?
একটা দেশের আদর্শ কত পার্সেন্ট? হ্যাঁ, ইফাত সুমায়া কি দুষ্টুর দুষ্টু, সে চিপা দিয়ে দেখছে ভাইয়ার এই পাশ দিয়ে, সরি এই পাশ দিয়ে 10 দেখা যাইতেছে, মনে হয় 10ই আনসার। আরে বাটপার, 25% বাটপার ধরা করছে রে। হ্যাঁ ভাইয়া চিপা দিয়ে ভাবছে ভাইয়া দেখে ফেলছি 10%। হ্যাঁ, এই সে আবার কমেন্ট ডিলিটও মারছো, আরে বাবা সাথে সাথেই ডিলিট করছে যে ভাইয়া সরি নাকি। হ্যাঁ ওকে, বই দেখে বললাম, বাহ অনেস্ট। রোকসানা আনোয়ার অনামিকা, সে অনেস্ট, মানে সে সত্যবাদী যে ভাইয়া আমি বই দেখে বলছি 25%। গুড, সমস্যা নেই, বই দেখো, বই দেখে বললেও সমস্যা নেই, বললা সমস্যা কি। ম্যাক্সিমামই তোমরা বই দেখেই বলছো, আচ্ছা সমস্যা নেই, আমি জানি তোমাদের সামনে বই আছে। এখানে দেখো বাংলাদেশের আয়তন 1,48,000, দেখে নাও 460, আগে আমরা পড়তাম 1,48,570 বর্গ কিলোমিটার, এখন এটা 460 হয়ে গেছে, মানে দিন দিন আয়তন কমছে আর কি। আমরা বাঙালি মানুষ মাটি খাইতে খাইতে আয়তন কমে গেছে এই আর কি, নাকি? এই জন্যই বাংলাদেশের আয়তন কমছে, আর কেন কমবে। আচ্ছা এখন এর মধ্যে দেখো আমাদের সবচেয়ে বেশি শীত হয় কখন? জানুয়ারি মাসে, তাই না? আর জুলাই থেকে সেপ্টেম্বরে আমাদের বৃষ্টি হয়। আর সবচেয়ে গরম হয় কখন? এপ্রিল মেতে। সবচেয়ে গরম লাগে কখন? এপ্রিল মেতে। বনাঞ্চল থাকা উচিত 25 ভাগ, বাট বাংলাদেশে আছে কত? 10 ভাগ মাত্র। বাংলাদেশে কত? যদি বলে বাংলাদেশে কত, তাহলে 10, আর যদি বলে ওভারঅল কত আছে একটা দেশের, তাহলে আমরা বলবো কত? এটা হচ্ছে 25 ভাগ আছে। কত ভাগ? 25 ভাগ তোমার এইখানে আছে। আচ্ছা ফাইন, এরপরে আসো এইখানে চিরসবুজ ও অর্ধ চিরসবুজ বনাঞ্চল। হ্যাঁ, চিরসবুজ অর্ধ চিরসবুজ এগুলার দেখো কি বলছে এখানে। বৃষ্টিপাত এত 225 সেন্টিমিটার। মাটিতে হিউমাস থাকে, হিউমাস থাকবে। মাটিটা কেমন? অম্লীয় হবে। মাটিটা কেমন হবে? একটু অম্লীয় হবে, ঠিক আছে। হিউমাস থাকবে প্রচুর, মানে তোমার জৈব উপাদান এগুলা থাকে। মাটিটা কেমন? একটু অম্লীয় প্রকৃতির হবে। বার্ষিক বৃষ্টিপাত 225 সেন্টিমিটার। বার্ষিক বৃষ্টিপাত 225 সেন্টিমিটার। সবচেয়ে উঁচু বৃক্ষের মধ্যে সিভিট, এটাগুলা বলছে গর্জন। আচ্ছা যাই হোক, ওটা নিয়ে তোমাদের এত পড়ার দরকার নাই, ওগুলা পড়ার দরকার নাই। তোমরা মেইনলি বার্ষিক বৃষ্টিপাতটা পড়বা। এই যে আমাদের চিরসবুজ যে চট্টগ্রাম, এই জায়গায় বার্ষিক বৃষ্টিপাতটা 225 থেকে 500, 225 থেকে 500। আচ্ছা এখানে আর কিছু দরকার নেই, এখানে উদ্ভিদ। আচ্ছা এই জায়গায় দেখো, চট্টগ্রামের এই জায়গায় আমাদের একটা উদ্ভিদ প্রধান সেগুন, বলে না? সেগুন কাঠের। আমার আব্বু একবার, বুঝছো, সেগুন কাঠের ফার্নিচার বানায়। আব্বু মনে করো 20 বছর আগে সেগুন কাঠের ফার্নিচার বানাইছে, এখনো মানে একটা ডায়লগই কিছু হইলে মারে আমারে, বলে যে যত যাই বলো তুমি কিন্তু সেগুন কাঠের ফার্নিচার বানাইতে পারবা না, আমি এটা বানাইছি। তো দেখলাম এটা আসলে অনেক দামি কাঠ, অনেক আমারে বেচলেও আসলে সেগুন কাঠের এখন আমি ফার্নিচার বানাইতে গেলে কষ্ট হবে। যাই হোক, তো এইটা একটা ডায়লগ আব্বু বলে প্রায়, যে আমি সেগুন কাঠের ফার্নিচার, তোমার সেগুন কাঠে ঘুমাও, সেগুন কাঠের খাটে ঘুমাও, সেগুন কাঠের ফার্নিচারে মানে সোফায় থাকো। তো এগুলো আমার আব্বু বলে আমারে। তো যাই হোক, হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে। আচ্ছা, সোয়াম ফরেস্ট হলো মিঠা পানি বা স্বাদু পানির জলাশয় দ্বারা জলাবদ্ধ বন, ঠিক আছে। এটা হচ্ছে বলছে রাতারগুল জলাবন হিসেবে পরিচিত, জলাবদ্ধ বন রাতারগুল। এটা আমরা থাকি সোয়াম। রাতারগুলে দেখছো, সিলেটে কখনো গেলে কেউ দেখবা, ঠিক আছে, সিলেটে কাটলে মানে গেলে দেখবা। ওকে, ছুটি কাটাইতে যাই না আমরা অনেক সময়, এগুলোতে রাতারগুলো এখানে থাকে। আচ্ছা, সোয়াম ফরেস্ট, ওগুলোরে বলে কি সোয়াম ফরেস্ট। একটু জল জল পানি পানি থাকবে, পানির মধ্যে দিয়ে যায়। আমি গেছি রাতারগুলে, একবার গেছি। ওকে, এই ওইখানে কি পাওয়া যায় দেখো, বন্য গোলাপ পাওয়া যায়। হ্যাঁ, বন্য গোলাপ পাওয়া যায়। আচ্ছা এটা তো ইম্পর্টেন্ট কিছু না, এটা তো ইম্পর্টেন্ট কিছু না। মেইনলি ওই সোয়াম ফরেস্টের মধ্যে রাতারগুল আছে, এটা মাথায় রাখবা। পত্র ঝরা মানে ওই যে যেখানে পাতা ঝরে পড়ে, পাতা ঝরে পড়ে, বছরে একবার পাতা ঝরে। ময়নামতির বন, ওই যে শালবন বিহার, ওইখানে এই জায়গাগুলোতে এগুলো আছে। এরপরে তোমার শেরপুরের ওইখানে এগুলাতে থাকে। হ্যাঁ ঠিক আছে, এই কয়েকটা অঞ্চলে এগুলা পাওয়া যায়, কয়েকটা অঞ্চলে এগুলো পাওয়া যায়। এগুলা আর লাগবে না, এখানে এত দেখার কিছু নাই। এই যে প্রধান শাল বনের প্রধান উদ্ভিদ কি? শাল, স্বাভাবিক, এটা কি বলা লাগে? শাল বৃক্ষের কোনো কোনো স্থানে শতকরা, হ্যাঁ কোনো শতকরা প্রায় 98% পর্যন্ত, ঠিক আছে, মানে এত বেশি, পুরোটা জুড়েই শাল, শাল উদ্ভিদ। এই জন্য এটার নাম কি? শালবন, শালবন, ঠিক আছে।
আচ্ছা, এই বনের আরেক নাম কি? গজারি বন। কি বলছে? গজারি বন। কারণ এর মূল বৃক্ষের গোড়া থেকে, গজানো চারা থেকে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তাহলে মূল কি হয়েছে? বৃক্ষের গোড়া থেকে, মানে গজানো চারা থেকে সৃষ্টি হয়েছে, ওই গোড়ার ওইখান থেকে গজাইছে। তো গোড়া থেকে যেহেতু এটা গজাইছে, এরকম ভাবে এটার বন তৈরি হয়েছে। হ্যাঁ, বনটা আস্তে আস্তে ওই গোড়া থেকে গজাইছে, চারা গজাইছে, চারা গজাইছে, গজাইছে গজাইছে গজারি বন হয়ে গেছে। নাম কি দিয়ে দিছে? গজারি বন। এইভাবে করে করে বন তৈরি হয়েছে আর কি। কারণ ওইখানে তার কি ওইসব মাটিতে গাছ লাগায় বন বানায় নাই, বানাইছে না, নিজের মতো করে হয়েছে। তো এই যে নিচের মূল থেকে আস্তে আস্তে গজাইছে, নতুন নতুন চারা গজাইছে, এইভাবে করে করে গজারি বন। তো শাল, আচ্ছা শাল শরিয়া রোবাস্টা, এটার বৈজ্ঞানিক নামটা দেখে যাবা, শরিয়া রোবাস্টা। আর কিছু দেখার দরকার নেই, বৈজ্ঞানিক নাম দেখবা শরিয়া রোবাস্টা, শরিয়া রোবাস্টা। ঠিক আছে, এতটুকু। ওকে, এই দেখো এইখানে। আচ্ছা, এইটার সাথে তোমরা আবার জিকে মিলাও না ভাই, তোমরা জিকে তে যা পড়ছো তা, মানে এইটা এগুলা তোমাদের এমনি দিবে না। মানে ওই যে জিকের অনেক বাংলাদেশের আয়তন যেগুলা যেগুলা, হ্যাঁ, এগুলা ওগুলা তোমরা জিকে তে যা পড়ছো ওই আয়তনটা রাখো, ঠিক আছে? হ্যাঁ, ওগুলা তোমরা যা পড়ছো ওইটাই রাখো। ওকে, আচ্ছা এবার আসো, ম্যানগ্রোভ বা উপকূলীয় বনাঞ্চল। হ্যাঁ, বাংলাদেশ ও ভারতের সুন্দরবন হলো পৃথিবীর সর্বাপেক্ষা বড় ম্যানগ্রোভ বনভূমি, বড় ম্যানগ্রোভ বনভূমি। ঠিক আছে, সুন্দরবনের অর্থাৎ ম্যানগ্রোভের 10,000 বর্গ কিলোমিটার এলাকার প্রায় 62% বাংলাদেশে অবস্থিত, প্রায় 62% বাংলাদেশে অবস্থিত, এটাই বলছে। আচ্ছা, ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্য, ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্য কি বলছে দেখো, এই বন চিরসবুজ বন। কি বন? চিরসবুজ বন। আচ্ছা, বনের নিম্নাঞ্চলে দৈনিক দুইবার জোয়ারের পানিতে সিক্ত হয় ম্যানগ্রোভ বনের। আচ্ছা, ফাইন। মাটির পিএইচটা মনে রাখবা 7-এর কাছাকাছি। লবণাক্ততার পরিমাণ শুষ্ক ওজনের এত ভাগ। হ্যাঁ, লবণাক্ততার পরিমাণটা একটু মাথায় রাখবে, এগুলো আগেও পড়ছে ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্য। তো ম্যানগ্রোভ বনে আমরা বলছি ওই যে সুন্দরবনে ওই যে ওগুলা হ্যালোফাইটের যে বৈশিষ্ট্য মোটামুটি এগুলাই কিন্তু এখানে, ওইখানে যেগুলো পড়ছে যে পশুর, কেওড়া, গোলপাতা, সুন্দরী গাছ, এগুলো সবই এই সুন্দরবনের এখানে। সো এটা নিয়ে আর তোমার কিছু লাগবে না। আচ্ছা, ইউনেস্কো 1997 সালে সে কি করছে, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজের অংশ হিসেবে নিচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, আর এবং বাংলাদেশ সরকার 1999 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে। তাহলে কত ইউনেস্কো দিছে কবে? দেখো, ইউনেস্কো দিছে 1997 সালে, আর বাংলাদেশ সরকার দিছে 1999 সালে। তাহলে ইউনেস্কো আগে দিছে, মনে রাখবে, ইউনেস্কো আগে দিছে, ইউনেস্কো আগে দিছে। ঠিক আছে, হ্যাঁ, ওকে। দেখো, তাহলে বাংলাদেশ সরকার দিছে 1999, ইউনেস্কো দিছে আরো আগে 97। ইউনেস্কো ওয়ার্ল্ডে মানে ওয়ার্ল্ড ক্লাস একটা সংস্থা, এজন্য ও আগে দিবে, তারপরে বাংলাদেশ তো ছোট দেশ, বাংলাদেশ পরে দিছে। আচ্ছা, উপকূলীয় সবুজ বর্ষণের প্রয়োজনীয়তা, এটা নিয়ে এগুলা রিডিং এখানে পড়ার দরকার নেই, এগুলা লেস ইম্পর্টেন্ট, এটা নিয়ে কিছু আসবে না। হ্যাঁ, এটা লেস ইম্পর্টেন্ট, এটা ঠিক আছে। ওকে, ওকে, এবার আসো বাংলাদেশে বিলুপ্ত প্রায় প্রজাতির এইখানে আমরা কিছু জিনিস, এগুলা লাগবে না সবুজ, এগুলো কত পার্সেন্ট কি হয়েছে না হয়েছে এখানে তোমাদের কিছু দরকার নেই। বিলুপ্ত প্রায় এই উদ্ভিদগুলোর মধ্যে
আচ্ছা এটা তুমি এখানে এই যে বাংলা নাম পড়বা, দেখো বাংলা নাম মল্লিকা ঝাঁঝি বিলুপ্ত প্রায় উদ্ভিদ, তালিপাম, খুদে বরলা, করুদ, এগুলো নাম শুনছো তো না? নাম শুনো না, দেখলেই বুঝবা আরে এগুলা বিলুপ্ত প্রায় উদ্ভিদ। তাহলে এই নামগুলা খালি পড়বা, ঠিক আছে? এই বাংলা নাম পড়বা, বৈজ্ঞানিক নামও দরকার নাই, বৈজ্ঞানিক নাম পড়তে গেলে মাথা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ ওকে, তাহলে কি রোটেলা, করুদ, খুদে বরলা, মল্লিকা ঝাঁঝি, তালিপাম, এগুলোর মধ্যেই দিবে নাম, দেখবা যে তোমার আসতে পারে কোনটি বিলুপ্ত প্রায় উদ্ভিদ নয়, এটা কিন্তু আসে প্রশ্নে। এই জন্য বিলুপ্ত প্রায় উদ্ভিদগুলোর নামগুলো অ্যাটলিস্ট মনে রাখবা, বৈজ্ঞানিক নাম পারো, বাংলা নাম মনে রাখবা। তাহলে তালিপাম দেখছো, এটার কিছু না, এটি বৃহত্তর বাংলার এন্ডেমিক, মানে আগে এক সময় ছিল এখন বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে। মল্লিকা ঝাঁঝি বৈজ্ঞানিক নাম, নট নেসেসারি, আবারও বলতেছি দেখলে একবার দেখে দেখতে পারো, বাট নট নেসেসারি। বাংলা নামগুলো দেখো, খুদে বরলা, হ্যাঁ, নেমা 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 বেঙ্গালেন্সিস বৈজ্ঞানিক নাম বলে, তো এইটাও বাংলাদেশের একটা বিলুপ্ত প্রায় উদ্ভিদ। নামগুলো আসতে পারে তোমাকে, যেটা হাইয়েস্ট প্রশ্ন দেয়। আবারও বলতেছি যে বিলুপ্ত প্রায় উদ্ভিদ কোনটি বাংলাদেশের বিলুপ্ত প্রায়, মানে যেগুলা বিলুপ্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা এরপর দেখো করুদ, কি বলছে? করুদ, এটা একটা পাম জাতীয় উদ্ভিদ, হ্যাঁ, এটার বৈজ্ঞানিক নাম লিকুয়ালা পেলটাটা, এটা বলছে, যাই হোক বৈজ্ঞানিক নাম বাদ। রোটেলা, রোটেলা, তারপরে এটা একটা উভচর জাতীয় উদ্ভিদ, রোটেলা, এগুলাই নামগুলা এখানে বলছে। এখন হচ্ছে বিলুপ্ত প্রায় উদ্ভিদ জানলা, বিলুপ্ত প্রায় কিছু প্রাণী আছে যেগুলো এক সময় ছিল, আস্তে আস্তে এখন নাই হয়ে যাচ্ছে, খুঁজেও পাওয়া যায় না, হয়তো এক দুই জায়গায় পাওয়া গেলেও যেতে পারে, তো এদেরকে বলি কি আমরা? বিলুপ্ত প্রায়, বিলুপ্ত প্রায়। যেমন রাজ শকুন, হ্যাঁ, রাজ শকুন, রেড হেডেড ভালচার শকুন, তো এটার নাম কি? সার্কোজিপস ক্যালভাস, যাই হোক ওটার নাম লাগবে না, বৈজ্ঞানিক নাম রাজ শকুন একটা নাম। ঘড়িয়াল, এটার নাম শুনছো না? ঘড়িয়াল এক সময় বাংলাদেশে টুকটাক দেখা যেত, এখন তুমি দেখো এই ঘড়িয়াল লম্বা ঠোঁটের মতো এরকম ছিল ঘড়িয়াল, এই ঘড়িয়াল কিন্তু আর দেখা যায় না। তাহলে রাজ শকুন গেল, ঘড়িয়াল গেল। মিঠা পানির কুমির, মিঠা পানির কুমির এক সময় পাওয়া যায়, তো এখন লিমিটেড এক দুইটা জায়গা ছাড়া মিঠা পানির কুমির আর পাওয়া যায় না, তাই না? মিঠা পানির কুমির কিন্তু আর খুব একটা তুমি সচরাচর এখন দেখবা না, হ্যাঁ, এখন আর খুব একটা দেখবা না। নীলগাই, দেখো কি বলছে? নীলগাই, এই যে নীলগাই থাকে, নীলগাই কি আমরা সচরাচর দেখি? দেখি না, নীলগাই আমরা সচরাচর দেখি না। শুশুক, কি বলছে? শুশুক, তাহলে শুশুকও আমরা সচরাচর দেখি না, শুশুকও আমরা সচরাচর দেখি না। ওকে, ডলফিন কি দেখছো বলো তো? কবে দেখছো? কোথায় দেখছো? দেখছো সহজে বাংলাদেশের কোনো নদী নালায় কোনো জায়গায় দেখছো? বা এই সমুদ্রের কয়টা জায়গায় তুমি শুশুক এত দেখো, তাই না? এখন কিন্তু আর এত দেখা যায় না, তাই না? ওকে, তো জীববৈচিত্র্য নিয়ে আমরা অনেক বলছি আগেও, এগুলা নিয়ে এইসব সংখ্যা এত দরকার নাই, পার্সেন্টেজ আসে না, এইসব সাল মানে যেগুলো পরিসংখ্যান, এইসব জিনিস এত আসে না, যে এত সালে কি কত পার্সেন্ট কি হয়েছে, নট নেসেসারি। তো জীববৈচিত্র্য মানে কি? এই যে উদ্ভিদ প্রাণী নিজেদের মধ্যে বিভিন্ন কারণে নিজেদের পরিবর্তন হয়, তাই না? পরিবেশের সাথে সাথে নিজেদের পরিবর্তন হয়, এক এক উদ্ভিদ এক এক রকম, এক একটা প্রাণী এক এক রকম, তাই না? রাজশকুনের সাথে নীলগাইয়ের কোনো মিল আছে? কুমিরের সাথে ঘড়িয়ালের কিছু আছে? প্রত্যেকের একটা ব্যাপার আছে নিজেদের মধ্যে আলাদা। তার মানে এই যে এটাই জিনিসটা হচ্ছে জীববৈচিত্র্য, আমি একরকম তুমি একরকম, উদ্ভিদ একরকম, ওই যে জিনিসটা আমরা আশেপাশে সবকিছু বিভিন্ন রকম, এটাই জীববৈচিত্র্য। এখানে একটা কথা বলছে, বর্তমানে প্রতি মিনিটে পৃথিবীতে 50 একর বাসস্থান ধ্বংস হয়, 50 একর বাসস্থান ধ্বংস হয়। এই জিনিসটা মানে ওই যে নষ্ট করে, জায়গা জমি নষ্ট করে, এগুলা করে করে বলা হয়। আচ্ছা, জীববৈচিত্র্য সংরক্ষণের একটা কিছু অঞ্চল থাকে যেখানে আমরা সংরক্ষণ করি, এগুলাকে বলা হয়, মানে যে জায়গাগুলোতে আমার ওই প্রাণীগুলো আছে, মানে যেখানে আমার দরকার, হ্যাঁ, বিভিন্ন ভ্যারিয়েশনের প্রাণী আছে, এদেরকে বলা হয় হটস্পট। হটস্পট মানে কি? একদম মেইন জায়গা, ওইখানেই আমার বিভিন্ন রকমের প্রাণী বা উদ্ভিদ এগুলা আছে, ঠিক আছে? এই যে জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চলগুলোকে হটস্পট বলে। এখন আমাদের কি কাজ? এদেরকে সংরক্ষণ করতে হবে, তাই না? এই জিনিসগুলোকে আমাদের সংরক্ষণ করতে হবে। এখন আমরা সংরক্ষণ কয়ভাবে করতে পারি বলো তো? সংরক্ষণ আমরা দুই ভাবে করতে পারি। এই যে জীববৈচিত্র্য, এই যে প্রাণী উদ্ভিদ, এদেরকে আমরা সংরক্ষণ করব কিভাবে? দুই ভাবে। এক, পরিবেশের ভিতরে আমরা ওদেরকে আলাদা করে সংরক্ষণ করব, পরিবেশের ভিতরে। আরেকটা হচ্ছে পরিবেশের বাইরে নিয়ে। তাহলে দুই ভাবে। এক, পরিবেশের ভিতরেই আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু তৈরি করে আমরা সংরক্ষণ করব। দুই, পরিবেশ থেকে দূরে কোথাও নিয়ে আমরা ওকে সংরক্ষণ করব। তাহলে দুই ভাবে। আচ্ছা, যদি আমরা পরিবেশের ভিতরেই এই জীব বৈচিত্র্যকে সংরক্ষণ করি, প্রাণী উদ্ভিদগুলোকে সংরক্ষণ করি, এটাকে বলে ইনসিটু।
ইন সিটু মানে ইন, পরিবেশের ভিতরে, ইন। আর পরিবেশের বাইরে নিয়ে যাও মানে অন্য কোনো জায়গায়, ল্যাবে নিয়ে যাও, অন্য জাদুঘরে নিয়ে যাও, অন্য জায়গায় নিয়ে যাও, পরিবেশ থেকে বাইরে, তাহলে কি হবে? ওই সংরক্ষণ পদ্ধতিকে আমরা বলি এক্স সিটু। কি বলা হয়? এক্স সিটু, এক্স সিটু, ঠিক আছে, এক্স সিটু। তাহলে ইন সিটু এক্স সিটু মানে বুঝছো? ইন সিটু হচ্ছে পরিবেশের ভিতরে রেখে আমি সংরক্ষণ করব প্রাণী উদ্ভিদকে। এখন দেখো আমরা এগুলা নিয়ে হেডলাইনটা মনে রাখবো যে ইনসিটু সংরক্ষণের মাধ্যমগুলা কি কি, কিভাবে আমরা করে থাকি। ইনসিটু অর্থাৎ পরিবেশের মধ্যে আমি জীববৈচিত্র্যকে সংরক্ষণ করব, মানে পরিবেশের মধ্যে রেখেই আমার সবকিছু। তো এটা দেখো, একটা কি বলছে, ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান, উদ্যানগুলোতে আমরা যেটা দেখি, তাই না? উদ্যানে আমরা দেখি এই যে বললাম বিশ্ব ন্যাশনাল উদ্যান, এই যে হিমছড়ি, ভাওয়াল, বিভিন্ন ন্যাশনাল পার্ক, নিঝুম দ্বীপেরটা সবচেয়ে বড়, দেখো এই যে নিঝুম দ্বীপ নোয়াখালীতে আছে। এই যে বিভিন্ন পার্ক আছে, পার্কে কি করা হয়? আমার প্রাণী থেকে, উদ্ভিদ থেকে এগুলোকে সংরক্ষণ করা হচ্ছে, ন্যাশনাল পার্ক। এরপরে দেখো ইকো পার্ক আমরা বানানো হয়, বিভিন্ন ইকো পার্ক, বিভিন্ন জেলায় জেলায় আগে থাকতো ইকো পার্ক, ওইখানে একটা বাউন্ডারি দিয়ে রাখা হইতো, ওইখানে গাছপালা, বিভিন্ন রকমের প্রাণী টানি থাকতো, ইকো পার্ক। আচ্ছা, তারপরে দেখো যত পার্ক, সাফারি পার্ক আমরা বলি না, বিভিন্ন গাজীপুরে আছে, তারপরে এই যে দেখো ডুলা হাজরা, এটা কক্সবাজারে আছে, ঠিক আছে, শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুরে আছে। তাহলে এইগুলা দেখো বিভিন্ন জায়গায় তোমার সাফারি পার্ক আছে, বিভিন্ন জায়গায় আমার কি আছে? সাফারি পার্ক আছে, তাই না? আছে কি না বলো? ক্লিয়ার? ওকে, বলো এখন। তাহলে এইগুলা, এই জায়গাগুলোর নাম জানবা। তাহলে সাফারি পার্ক, যত পার্ক, তাহলে ন্যাশনাল পার্ক, ইকো পার্ক, সাফারি পার্ক, এগুলো সব কি? এগুলো সব হচ্ছে ইন সিটু। বন্যজীব অভয়ারণ্য, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির কথা বলছে, বন্যজীব অভয়ারণ্য যেখানে আমরা প্রাণীগুলোকে রাখবো, এই সেই ব্যাপার, ঠিক আছে, এটা বলছে বন্যজীব অভয়ারণ্য। তো বন্যজীব অভয়ারণ্যের এটা বলছে যেমন চরকুকরি মুকরি, সুন্দরবন, টেকনাফ, এগুলা, হ্যাঁ, বিভিন্ন জায়গায় বন্য অভয়ারণ্য। আচ্ছা ফাইন। এরপরে দেখো এখানে বলছে গেম রিজার্ভ। গেম রিজার্ভ কি? এটা কক্সবাজার জেলার নাফ নদী তীরে একটা টেকনাফের গেম রিজার্ভ ছিল, টেকনাফ গেম রিজার্ভ। এখানেও আমরা প্রাণীগুলোকে রাখতে পারি প্রাকৃতিক পরিবেশের মধ্যে। বিশ্ব ঐতিহ্য যেমন সুন্দরবন, এগুলাকে বলছে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করা হয়েছে, সেগুলোর মধ্যে রাখা যায়। মৎস্য অভয়াশ্রম, বিভিন্ন নদী, যেমন হালদা নদীতে বলা হয় মৎস্য অভয়াশ্রম, মানে নদীর ভিতরে আমরা মাছগুলোকে সংরক্ষণ করে আমরা রাখবো। তাহলে এই জিনিসগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে দেখো সব ইন সিটু, মানে পরিবেশের মধ্যে, হ্যাঁ, পরিবেশের মধ্যে, হ্যাঁ, ওকে, মনে থাকবে। তাহলে এগুলা হচ্ছে আমার কি? পরিবেশের মধ্যে। দেখো মৎস্য অভয়ারণ্য, তারপরে এই যে টাঙ্গুয়ার হাওরে আমার এগুলা থাকে। বাংলাদেশে একটি প্রখ্যাত ওয়েটল্যান্ড টাঙ্গুয়ার হাওর, এখানে কি বলে, এটার নাম কি? 6 বিল নয় 9 কান্দা নামে পরিচিত, এটা মনে রাখবা। এটাকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় এই যে টাঙ্গুয়ার হাওরকে। তো এগুলো হচ্ছে বিভিন্ন অভয়াশ্রম যেখানে মাছ থাকে। এই যে হাকালুকি হাওর, এটা কোথায় থাকে? হ্যাঁ, মানে আয়তনের দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ হাওর হচ্ছে হাকালুকি হাওর, মৌলভীবাজার এবং সিলেট মিলে, এগুলো তোমরা জিকেতে পড়ার কথা। যাই হোক, হ্যাঁ, হালদা নদী তো তোমার চট্টগ্রামের মানে খাগড়াছড়ির ওই পাশ দিয়ে তোমার এই হালদা নদী। তো হালদা নদীকে, এই যে এটা যদি আর আসবে না, মুজিব বর্ষ উপলক্ষে হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ, এটা আর দিবে না, বুঝছো? যাই হোক, আর কিছু না আসুক এইটা আসবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারলাম, এটা আসবে না। যে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ কোনটা, এইটা তোমার দিবে না, আর দিবে না, আর দিবে না, ওই বয়স পার হয়ে গেছে, আর দিবে না। এটা আগে বললাম হয়তো দিত, হ্যাঁ হ্যাঁ আসতে পারে। ভেরি ইম্পর্টেন্ট, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ কোনটারে বলছে? বাংলাদেশে তো অর্ধেক নামই বঙ্গবন্ধুর নামে দিয়ে দিয়েছিল, তো এখন আর এটা দিবে না, বুঝছো না? এখন যদি এটা প্রশ্নে দেয় তাহলে মনে করো যে প্রশ্নকর্তা ওর খবর আছে, তো এটা আর দিবে না, এটা আর দিবে না। আচ্ছা, এবার আসো, তাহলে তুমি দেখো মানে ইনসিটু কারা কারা, হেডলাইন গুলো আগে মনে রাখো। গেম রিজার্ভ, মৎস্য অভয়ারণ্য, বিভিন্ন পার্ক, ইকো পার্ক, ন্যাশনাল পার্ক, হ্যাঁ, সাফারি পার্ক, এগুলা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এই জায়গাগুলো হচ্ছে মানে এগুলো হচ্ছে প্রাকৃতিক ভাবে আমরা ওদেরকে সংরক্ষণ করি,
এটা কিন্তু দেখলে বুঝবা যে এরা ইনসিটু, এগুলো খুব কমনলি আসে। ইনসিটু কারা? আরেকটা হচ্ছে কৃত্রিম ভাবে, মানে আমি পরিবেশ থেকে বাইরে নিয়ে গেলাম। এক্স মানে কি? বাইরে। এক্স সিটু কনজারভেশন, হ্যাঁ, বাইরে, পরিবেশ থেকে আমি কোথায় নিয়ে গেলাম? বাইরে নিয়ে গেলাম, বুঝছো? বাইরের মধ্যে কি আছে? এক্সিটু। দেখো প্রথমে বোটানিক্যাল গার্ডেন, এই যে নিজেরা কৃত্রিম ভাবে বানাইছি, কিছু গাছপালা লাগাই টাগাই দিয়ে ওইখানে আমরা একটা বোটানিক্যাল, মিরপুরে আছে যেমন বোটানিক্যাল গার্ডেন, তো এরকম অনেক জায়গায় বোটানিক্যাল গার্ডেন আছে, এগুলা দিয়ে আমরা একটা গার্ডেন মানে কি? আমি চাষ করি, এখানে উদ্ভিদ আমি চাষ করে করে কৃত্রিম ভাবে বানাইছি। আচ্ছা দেখো বীজ ব্যাংক, সিড ব্যাংক, বীজ ব্যাংক, ব্যাংকের মধ্যে আমি বীজ রেখে রেখে একটা বীজ ব্যাংক। তাহলে এই ব্যাংক কি? প্রাকৃতিক না, এটা আলাদা, এটা আলাদাভাবে আমাদের বানানো, আলাদাভাবে আমরা রাখা। এখানে -20°C আমরা বীজকে কি করা হয়? অঙ্কুরোদ্গম করা হয়, করে সংরক্ষণ করা হয়। কত তাপমাত্রা? -20, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? -20। আচ্ছা এরপর আবার দেখো ব্যাংক, যত ব্যাংক আছে, ফিল্ড জিন ব্যাংক, তো এই ব্যাংকগুলো কি? সব হচ্ছে এক্স সিটু, মানে কৃত্রিম উপায়, হ্যাঁ। ফিল্ড জিন ব্যাংক, এরপর আবার দেখো জিন ব্যাংক, দেখছো? আবারও জিন ব্যাংক, যেখানে জিনগুলারে, বিভিন্ন উদ্ভিদ বা এদের জিনগুলাকে আমরা সংরক্ষণ করে রাখি। চিড়িয়াখানা দেখো কৃত্রিম ভাবে বানানো হয়েছে, খাঁচা টাচা দিয়ে চিড়িয়াখানা, মানে সিংহ রাখে, এইটা রাখে, ওইটা রাখে, জিরাফ রাখে, বানর রাখে, তো প্রাণীগুলাকে খাঁচায় বন্দি করে একটা জায়গা বানানো হয়েছে, এটা বলতেছে কি? চিড়িয়াখানা। তো এই চিড়িয়াখানায় হচ্ছে এটা। এরপরে আসো নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ। আমি এমন একটা সিস্টেম করবো যে আমি আলাদা করে কিছু জিনিস, যেই চারা বা উদ্ভিদ গুলারে, আমি বিভিন্ন কাণ্ড এগুলারে কি করব? নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করব। নিম্ন তাপমাত্রায় রেখে আমি এরপরে এদেরকে বাঁচায় রাখবো, সংরক্ষণ করব। সংরক্ষণ মানে কি? টিকায় রাখা, ওরা যেন নেক্সট এত বছর আমি টিকায় রেখে ওদেরকে যেন পরে কাজে লাগাইতে পারি। ইনভিট্রো সংরক্ষণ, তাহলে এটা গেল। দেখো এগুলো সব বুঝাই যাচ্ছে, দেখলেই বোঝা যায় এরা কৃত্রিম, মানে এক্স সিটু। ইনভিট্রো মানে কি? ভিট্রো মানে কি? গ্লাস। ভিট্রো মানে কি? গ্লাস, তার মানে কোনো একটা কাচের পাত্রের ভিতরে আমি এটা করব, হ্যাঁ। এই যে পদ্ধতি নাইট্রোজেন ক্রায়োজেনিক পদ্ধতিতে আমরা এটা সংরক্ষণ করতে পারি। কত ডিগ্রি সেলসিয়াস? -196°C। এই পদ্ধতিতে, কোন পদ্ধতি? ক্রায়োজেনিক পদ্ধতিতে। এটারে বলছে কি? এখানে আমরা একটা কাচের ভিতরে করব, তো তাপমাত্রা কত? এই ক্রায়োজেনিক পদ্ধতিতে -196। কত? -196। এরপরে দেখো ডিএনএ সংরক্ষণ। আমি ধরো কোন একটা উদ্ভিদের বা প্রাণীর ডিএনএটাকে রেখে দিব, সংরক্ষণ করব। তাহলে এটা কি তুমি প্রাকৃতিক ভাবে করবা? না, এটা তুমি আলাদা ল্যাবে এগুলার জায়গায় করব, তাই না? তাহলে এটা হচ্ছে ডিএনএ সংরক্ষণ। দেখো এইটাও কি? এক্সিটু, বাইরে। আবার দেখো পরাগরেণু সংরক্ষণ, দেখছো? আমি আলাদা করে পরাগরেণু, একটা ফুল, ওর পরাগরেণুটা আমি রেখে দেবো, যেন এই ফুল বিলুপ্ত হয়ে গেল, আমার কাছে আছে, আমার কাছে ওর পরাগরেণু আছে, ওই পরাগরেণু দিয়ে আমি পরবর্তীতে নতুন কিছু করতে পারবো। তো ঘুরে ফিরে আমরা যেটা দেখলাম যে ওদের সবগুলো কি? এই যেগুলো সব এক্স সিটু, মানে কৃত্রিম উপায়ে আমরা করে থাকি, কৃত্রিম উপায়ে আমরা করে থাকি। আচ্ছা এখানে তোমার কিছু বিলুপ্তের যে ক্যাটাগরি, এগুলা তোমাদের এত আসে না, মানে এটা আমার কাছে মনে হয় যে এটা তো দরকার নাই, একবার রিডিং দিবা, এটা তো লাগে না, হ্যাঁ। মানে বিলুপ্তের, মানে একটা হচ্ছে একদম বিলুপ্ত, একটা হচ্ছে বন্য পরিবেশে বিলুপ্ত, একটা হচ্ছে অতি বিপন্ন, মানে উপর থেকে নিচে নামছে আর কি। একটা হচ্ছে একদম নাই হয়ে গেছে, আর একটা হচ্ছে বনে জঙ্গলে নাই, একটা বলছে অতি বিপন্ন, মানে যে কোনো মুহূর্তে নাই হয়ে যাবে। বিপন্ন মানে কাছাকাছি, একটা হচ্ছে বিপদগ্রস্ত, এখনো আছে বাট একটু রিস্কি জোনে আছে। একটা হচ্ছে বিরল প্রজাতি, মানে সহজে পাওয়া যায় না, বিরল, এগুলা। আচ্ছা গেল। এখান থেকে তোমরা এই জায়গায় না অতিরিক্ত তথ্য এত দরকার নেই, আমি তোমাদেরকে একটা পার্সোনাল সাজেশন দিব। এই চ্যাপ্টারে তোমরা হাসান স্যারের বইয়ের এই জিনিসগুলা পড়বা, হ্যাঁ। হাসান স্যারের বইয়ের এখানে তুমি জিনিসগুলা পড়বা, এটা আমার তোমাদের প্রতি সাজেশন, ঠিক আছে? এখানে এই জায়গায় অতিরিক্ত তথ্য এত বেশি পড়ার দরকার নাই। হাসান স্যারের বইয়ে তুমি যা পড়ছো এগুলা পড়েই দেখবা মাথা নষ্ট হয়ে গেছে। সো অতিরিক্ত এখানে সবই ওগুলা আছে, গুছানোই আছে। আমি বলবো যে তোমার এখান থেকে তেমন কিছু দরকার নাই, তেমন কিছু দরকার নাই, ঠিক আছে? এই জায়গা থেকে আর অতিরিক্ত তুমি এত কিছু হাসান স্যারেরটা পড়েই যদি শেষ করতে পারো, আমি মনে করি যে দ্যাটস এনাফ। এরপরে যদি তোমার মনে হয় যে এটা পড়তে পারো, এই জায়গাগুলা একটু দেখে। বাট বৈজ্ঞানিক নাম আমি আগেই বলছি, বৈজ্ঞানিক নাম এত বেশি দরকার নাই, হ্যাঁ। বৈজ্ঞানিক নাম, এই বনের বৈশিষ্ট্যগুলো একটু দেখবা, কমন জিনিসগুলা দেখে যাবা, আর স্পেশাল উদ্ভিদ বা স্পেশাল প্রাণী উদাহরণ এগুলা দেখবা, ঠিক আছে? স্পেশাল উদ্ভিদ হয়, এছাড়া মানে এক গাদা বৈজ্ঞানিক নাম সবগুলার পরে টোরে এগুলা দিয়ে তোমার আসলে খুব একটা আমি প্রয়োজন দেখি না।
ঠিক আছে, এগুলাই তো। এখানে দেখো আহামরি এত কিছু নাই। তো আমি যেটা বললাম যে এগুলা তুমি পড়লে পরে পড়তে পারো, তবে হাসান স্যারের বইটা ভালো করে পড়ো। আমি এই চ্যাপ্টারের ক্ষেত্রে অতিরিক্ত তথ্যের ক্ষেত্রে আমি তোমারে বলবো যে শুরুতেই পড়ো না, মানে এটা আসলে এই চ্যাপ্টারের হাসান স্যারের বইটা পড়তেই তোমার জীবন নাই হয়ে যাবে, মানে এটা অনেক কষ্ট। এখানে যদি দাগানো লাইনগুলা ভাইয়ারা যেহেতু গুলা দাগায় দিছি বা পড়াইছি, এটাই যদি পড়তে পারো তোমার, আমার মনে হয় না এরপরে আর কিছু লাগবে। ঠিক আছে, ঠিক আছে, এইটুকুই পড়ো। হাসান স্যারের জায়গাটুকু একটু ভালো করে পড়ো ইনশাল্লাহ, আর তোমাদের ওগুলা নিয়ে কোনো টেনশন করা লাগবে না। মানে হাসান স্যারের এগুলা যদি ভালো করে পড়ো, এই জিনিসগুলো যদি একটু মুখস্থ রাখো, ভালো করে পড়ো, এই চ্যাপ্টার থেকে যথাসাধ্য পারবা। তবে এটা ঠিক, হ্যাঁ দেখবা এই চ্যাপ্টার থেকে একটু মানে কম কমন পড়তেছে, চ্যাপ্টার গুলা থেকে এত পারতেছো না, সো একটু ওইভাবে দেখে যাবা। ঠিক আছে, ওইভাবে ভালো করে ভাইয়া যেগুলো দাগানো দিছি এগুলা পড়ে যাবা, ভাইয়া যেগুলো দাগাই দিছি এগুলা পড়ে যাবা। ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, ইম্পসিবল। আচ্ছা যাই হোক, সাজ্জাদুর রহমান বলতেছে কত কিছু, বাট এমনি পড়তে হবে, কিছু করার নাই। আমি একটু মজার কথা বলি, মজার কথা দিয়ে ক্লাসটা শেষ করি। আমি এই একটা চ্যাপ্টারে সবচেয়ে কম নাম্বার পাইছিলাম আমার কোচিং এর টাইমে। আমি যখন কোচিং করতাম 2017 সালে, সবচেয়ে অফলাইনে, তখন তো অনলাইন ছিল না। তো যখন কোচিং করতাম তখন সবচেয়ে কম নাম্বার পাইছি আমি, সবচেয়ে কম নাম্বার পাইছি। ঠিক আছে, এই চ্যাপ্টারে কত পাইছি, আমি হতাশ হয়ে গেছিলাম সেদিন, বাট নিজেকে ধরে রাখছিলাম। 50-এ আউট অফ 50 আই গট অনলি 24, মানে হাফেরও কম, বুঝছো? 24 পাইছিলাম, 24। তো প্যারা নাই, মানে কি আমি কি হারিয়ে গেছি? না, আমি 24 পাইছিলাম। আমার সাথে আরেক ফ্রেন্ড যে ডিএমসি তে আছে, ও পাইছিল হচ্ছে তোমার 19। হ্যাঁ, 50-এ 19 পাইছিল, ও 19 আমি 24, এই ছিল আমাদের স্কোর। পরবর্তীতে আমরা দুইজনই ঢাকা মেডিকেলে চান্স পাইছি। সো ইটস নট ডিসকারেজিং, সমস্যা নাই। সো এক দুইটা চ্যাপ্টারে খারাপ হতে পারে, যেমন এই চ্যাপ্টার আমার নিজেরই অনেক দুর্বল পয়েন্ট ছিল। তাও তোমাদেরকে যা যা পড়াইছি না, আমি এগুলো কিছুই এত পড়ি নাই, মানে তখন আমার এগুলো অনেক কষ্ট লাগতো, আমি পড়তেই পারতাম না। আমি কোনো রকম করে পরীক্ষা দিচ্ছি, আমি বলছি ভাই এই চ্যাপ্টার পারবোই না, থাক, এভাবে পড়ে গেছিলাম। বাট পরে আমার কিন্তু একটু পড়ছি, যতটুকু পড়ছি ওটুকুতে কাজে লাগছে, যাই হোক। হ্যাঁ, বাট আমি কিন্তু তোমাদেরকে আর একটু ভিতরে গিয়ে অনেক বুঝাই, আমার যদি এমনি কেউ বুঝায় পড়াইতো তাহলে আমার মনে হয় আর একটু পড়াটা ইজি হইতো, মানে একটু যে এই জিনিসটা এমনি এমনি করে একটু রিলেট করে এইভাবে গুছাই দাও। আমাদের সময় এত গুছাই দেয় নাই, বলছে আরে এমনি পড়া যাবে, মানে এত কিছু বুঝাই নাই। এই যে এই চ্যাপ্টারের জন্য তোমার 1.5 ঘন্টা আমি বুঝাইলাম, যতটুকু কথা বললাম, এই কথাগুলো যদি আমার বুঝাই দিত তাহলে আমার পড়াটা ইজি হইতো। কিন্তু আমার বলছে এর এই চ্যাপ্টার দেখাই দিছে, পরে নিও। ওমা পড়তে গিয়ে দেখি খালি লাইন আর লাইন, এত দেখানো, কিছুই বুঝি না, কিছু মাথায় ঢুকে না, কটুক কেমনে পড়বো, এটা কেমনে পড়বো এটা বুঝি না। তখন তো ক্লাসে এত ডিটেলস বুঝাইতে হয় না, এই চ্যাপ্টারের জন্য 10 মিনিট খালি বলছে এই লাইন তো এমনি এমনি পড়ে যাও। হ্যাঁ, তো আমার যদি এগুলো সব নিজে নিজে বুঝা লাগছে, আর কি জিনিস, মানে একটু ইজি। যাই হোক, সমস্যা নাই। আর অফলাইনে এমনি ওভারঅল চেষ্টা করতাম সবসময় 40-এর কাছাকাছি, 40+ এগুলো চেষ্টা করতাম, তাইলে আর কি ভালো ভালো। হ্যাঁ, বাট 35 পাও, এটা ভালো, ইমপ্রুভ করার চেষ্টা করতে, ইমপ্রুভ করার চেষ্টা করো। 35-এর উপরে ইজ গুড, এটাও চেষ্টা করো। হ্যাঁ, বাট 40-এর উপরে থাকা ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকো, পড়াশোনা করো।